হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাইনিট লার্ন। 6 নম্বর ক্লাস আজকে আমাদের, ঠিক আছে। আগে 5টা ক্লাস হয়ে গেছে, বেশি হয়েছে 5টার, শুধু 5টা আমাদের মার্ক করা আছে, 5টা কিন্তু বেশি হয়েছে কারণ এক একটা ক্লাসে দুটো করে পার্ট হয়ে গেছে আজকে। সেই অনুযায়ী আমাদের 6 নম্বর ক্লাস, ঠিক আছে। এবং এই কদিন, এই 5 দিন বা যদি 5টা ক্লাসে ধরি কারণ স্যারের, এই 5 দিন আমরা এনটিপিসির একটা না দুটো সেট যা আলোচনা করলাম। এনটিপিসি ছিল, জিডি ছিল, আরপিএফ ছিল, তার একটা না দুটো সেট আলোচনা করলাম। আজকে যে সেটটা আমি নিয়েছি এটা হলো আমাদের এনটিপিসি সিবিটি 2 লেভেল 6, ঠিক আছে। যে এই সিবিটি 1-এর কোশ্চেনগুলো আমরা আলোচনা করছিলাম, তার পরের স্টেজই হলো এই সিবিটি 2, ঠিক আছে। আজকে সেই সিবিটি 2-এর কোশ্চেনগুলো নিই, দেখা যাক আজকে কোশ্চেন কমন আমরা পাই কি পাই না, বা আমাদের কোশ্চেনের লেভেল কতটা হাই হয়ে যায় সিবিটি 2-তে গিয়ে, ঠিক আছে। সেখান থেকে আমরা দেখে নিজেদের পড়াশোনাকে জাজ করব বা আরো একটু ইমপ্রুভ করার চেষ্টা করবো, ঠিক আছে। বোঝা যাচ্ছে এই আমি কি বলতে চাইছি? চলো শুরু করা যাক। তাহলে আজকে ফার্স্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং এনজাইমস ইজ ইউজড ইন স্ট্যাবিলাইজেশন অফ রাইস ব্র্যান অয়েল? মানে কোন এনজাইমটি আমাদের রাইস ব্র্যান যে অয়েল হয় না, টিভিতে দেখায়, অ্যাড দেখায়, সেই রাইস ব্র্যান অয়েলকে স্থিতিশীল করতে বা স্থিতিশীলকরণে ব্যবহার করা হয়। বাংলাগুলো কেমন যেন, ঠিক আছে। স্থিতিশীলকরণে ব্যবহার করা হয়। এবারে স্থিতিশীলকরণ জিনিসটা কি? এটা হলো এমন একটা পদ্ধতি যেটা আমাদের ধরো রাইস ব্র্যান অয়েলে যে আমাদের এক্সট্রা এনজাইম গুলো রয়েছে যেগুলো আমাদের বডির প্রয়োজন না, ঠিক আছে, সেই রাইস ব্র্যান অয়েলের ওই এনজাইম গুলোকে এই স্টেবিলাইজেশনের মাধ্যমে ইনঅ্যাক্টিভ করা হয়। সেটা আমাদের কোথায়? পেটের মধ্যেই হবে, আই থিঙ্ক। পেটের বাইরে তো হতে পারবে না, পেটের মধ্যেই হয়। সেগুলোকে ইনঅ্যাক্টিভ করা হয়, যে এক্সট্রা এনজাইম গুলো রয়েছে সেগুলো। এবং যেই রাইস ব্র্যান অয়েলের যে ন্যাচারাল ন্যাচারাল যে ভ্যালু, সেই ভ্যালুটাকে ডিস্ট্রয় না করে, বোঝা গেছে আই থিঙ্ক। রাইস ব্র্যান অয়েলের যে ন্যাচারাল ভ্যালু সেটাকে ডিস্ট্রয় না করে ওর মধ্যে যেই এক্সেস বা বেশি এনজাইম গুলো থাকে যেগুলো আমাদের দরকারি না শরীরে, সেগুলোকে ইনঅ্যাক্টিভ করা, এটাকেই বলা হয় আমাদের স্থিতিশীলীকরণ বা আমাদের স্টেবিলাইজেশন, ঠিক আছে। এবার দেখা যাক এটি আমাদের কোন, মানে শরীরের মধ্যে কে পারফর্ম করে স্টেবিলাইজেশন জিনিসটা, ঠিক আছে। অপশনে কি কি আছে? আহ এখানে 3টে অপশন, যাই হোক। ও নিচে আবার 4, ঠিক আছে, সমস্যা নেই। 3টে হলেও ভালো, 4টে হলেও ভালো, যদি 3টে হয় তাহলে তোমাদের কোশ্চেন অ্যান্সার করার প্রবাবিলিটি বেড়ে যাবে, ঠিক আছে। আর যদি আমাদের 4টে অপশন থাকতো তাহলে প্রবাবিলিটি থাকতো আমাদের 25% অ্যান্সার অ্যান্সার করার, যদি ঢিল মেরে অ্যান্সার করতাম তবে। আর এখানে 3টে আছে তাহলে হবে আমাদের 33.13, ঠিক আছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার আসার আগে ডিসকাস করি যে কমন প্রশ্ন কি কমন প্রশ্ন না, বা এখান থেকে আমরা আগের দিন পড়েছিলাম কি পড়িনি, চলো দেখা যাক। এই যে এটা হলো আমাদের এক্সক্রিটরি সিস্টেম, ঠিক আছে। আগের দিনের যে 5 নম্বর ক্লাস, সেখানে এটা পুরো ধরে ধরে একদম বুঝিয়েছি। আজকে একবার একটা ওভারভিউ দিয়ে কোশ্চেনটাতে মুভ করি আমরা। এই যে কি ছিল আমাদের এক্সক্রিটরি অর্গান, আমাদের মুখ থেকে শুরু হয়, ইসোফেগাস, এই মুখ থেকে। তাহলে আমাদের ফ্যারিংস বা আমাদের নাজাল ক্যাভিটিও বলে এই জায়গাটাকে, ঠিক আছে। নাজাল ক্যাভিটি বা ওরাল ক্যাভিটি, নাকের এই যে যে ক্যাভিটি মতন থাকে, ক্যাভিটি দ্যাট মিনস আমাদের ফাঁকা জায়গা। সেই ফাঁকা জায়গা, নাকের এই জায়গাটা, নাকেরটাকে বলে আমাদের নাজাল ক্যাভিটি, মুখের এই জায়গাটাকে বলে ওরাল ক্যাভিটি। দেন তারপরে এখান থেকে আমরা খাবার নিই, প্রথমে নেওয়ার পরে আসে আমাদের ইসোফেগাসে, ইসোফেগাস থেকে আমাদের আসে এই যে লিভারে আসে। সরি, লিভার বলছি কেন, আমাদের স্টমাক, লিভার তো এই যে এটা লিভার, মনে রাখা দরকার। লিভার আমাদের রিজেনারেশন ওয়ালা অর্গান। দ্যাট মিনস লিভার যদি তুমি কোনো একটা অংশ কেটে ফেলো, সেখান থেকেও আবার এই রিজেনারেশন করতে পারো লিভার নিজেকে, ঠিক আছে। কারণ এর মধ্যে এক ধরনের সেল থাকে, সেলটার নাম হলো কিসপার সেল। বোঝা গেছে? মনে থাকা দরকার, আসে পরীক্ষাতে। স্টমাকে আসে, স্টমাকের পরে আসে আমাদের এই স্মল ইন্টেস্টাইনে, যে লাল লাল গুলো দেখছো পেছনে পেছনে, স্মল ইন্টেস্টাইন, এটা লেন্থ হয় কম করে 7 থেকে 8 মিটার। দেন আসে এটা আমাদের এই স্মল, তারপরে আসে লার্জ ইন্টেস্টাইনে। এখান থেকে আস্তে আস্তে আসে আমাদের এই রেকটাম, রেকটাম এসে স্টোর থাকে, দেন আমাদের অ্যানাসের থ্রু এটা আমাদের বেরিয়ে যায়, ঠিক আছে। চলো এবার আরো কয়েকটা জিনিস এখান থেকে দেখিনি। মানে ডিভাইস তো মেন আমাদের উদ্দেশ্য কি, রিভাইজ করা, সেটাই করে দিচ্ছি ফরওয়ার্ড করে। যে আমাদের জিজ্ঞেস করবে পরীক্ষাতে যে পেপসিন, পেপসিন আমাদের কে রিলিজ করে? পেপসিন রিলিজ করে আমাদের স্টোমাক। পেপসিনের কাজ কি? আমাদের কনভার্স প্রোটিন টু অ্যামিনো অ্যাসিড, প্রোটিনকে ভেঙে অ্যামিনো অ্যাসিড করে আমাদের কোন, মানে এনজাইম, সেটা হলো পেপসিন। কে ক্ষরণ করে? আমাদের স্টোমাক, ঠিক আছে। এই স্টোমাকের মধ্যে আমাদের এইচসিএল রিলিজ হয়। এই এইচসিএল আমাদের কি করে? আমাদের মানে এইচসিএল এর আমাদের পিএইচ ভ্যালু কত থাকে? 1.6, খুব ইম্পর্টেন্ট, জানা দরকার। দেন আমাদের এই গ্যাস্ট্রিক জুস HCl1 কাইন্ড অফ আমাদের, ঠিক আছে। আর কি কি আছে এখানে? এই তো আমাদের কটা মুখে স্লাইভারি গ্ল্যান্ড কটা আছে আমি বলেছিলাম আমাকে, 3টে আছে, ঠিক আছে। সেই 3টের নাম দেওয়া আছে আমাদের এখানে, কারো ইচ্ছা হলে দেখে নিও। দেন আমাদের এই
স্লাইভারি গ্ল্যান্ডগুলো আমাদের কি রিলিজ করে? স্লাভারি অ্যামালেজ রিলিজ করে। সেই প্রথম আমাদের একদম যেই খাবারের ডাইজেশন না, সেটা মুখেই কিন্তু শুরু হয়ে যায়। ঠিক আছে, মনে রাখা দরকার। এই স্লাভারি অ্যামাইলেজ সেটার প্রথম একদম ইনিশিয়েশন, মানে ইনিশিয়েটিভ কাজ শুরু করে, মানে প্রথম থেকে শুরু করে। উম, উম, আসলো, দেন আসে এই তো প্যানক্রিয়াস। এই যে হলুদ হলুদ অংশটা দেখতে পাচ্ছ একদম আমাদের স্টমাকের নিচে, এটা হলো আমাদের প্যানক্রিয়াস। ঠিক আছে, এই প্যানক্রিয়াস আমাদের কি রিলিজ করে? একটা হলো প্যানক্রিয়াটিক জুস রিলিজ করে, আর একটা রিলিজ করে হলো আমাদের লাইপেজ। অসম্ভব ইম্পর্টেন্ট, দেখি দেওয়া আছে নাকি লাইপেজ। মনে দেওয়া নেই এখানে, ঠিক আছে, না দেওয়া থাকলে নোট করে নিও। যে প্যানক্রিয়াসই আমাদের রিলিজ করে লাইপেজ। কি রিলিজ করে? লাইপেজ। এবং লাইপেজের ফাংশন কি? লাইপেজ হলো ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিডে পরিণত করে। মনে রাখা দরকার, যে ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিডে পরিণত করে কে? এমন ভাবে প্রশ্ন আসবে, কি মারবো আমরা? লাইপেজ। ঠিক আছে, লাইপেজের ফাংশন হলো ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিডে তৈরি করা। মনে রাখতে হবে, তার জন্য বারবার বলছি। যে আমাদের মেজর মেজর ডাইজেশন কোথায় হয় বলেছিলাম আগে দিয়ে? এই কি বলে, স্মল ইন্টেস্টাইনে হয়, লাল লাল অংশটা 7-8 মিটার লম্বা। দেন আসলে আমাদের ওয়াটার ওয়াটার অ্যাবজর্ব হয় কিন্তু আমাদের এই যে এক্সেস ওয়াটারটা বা যে বেশি ওয়াটারটা পড়ে থাকে, সেটা আমাদের এই অ্যাবজর্ব হয় এই সবুজ সবুজ অংশটা, যেটার নাম হলো আমাদের লার্জ ইন্টেস্টাইন। মনে থাকা দরকার। দেন আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে আরো একটা জিনিস থাকে, সেটা হলো কি? ফিঙ্গার লাইক প্রজেকশন, মানে আঙুলের মতন এক ধরনের মানে একটা একটা ধরন ভাবতে পারো। ঠিক আছে, আঙুলের মতন থাকে ওগুলো, আগের দিন বলেছিলাম ক্লাস আগের দিনে, যেগুলোকে বলি আমরা কি? ভিলি। এই জিনিসগুলো মানে কি? আঙুলগুলো এগুলো থাকা দরকারটা কি? আমাদের যাতে সারফেস এরিয়াটা ইনক্রিজ হয়। ঠিক আছে, এবং সারফেস এরিয়া ইনক্রিজ হলে পরে কি হবে? আমাদের যে খাবারের যে ডাইজেশনটা, এটা আরো ভালোভাবে হতে পারে। ঠিক আছে, দেন লার্জ ইন্টেস্টাইন বলেছি, এই অ্যাপেন্ডিক্স একদম এই ভেস্টিজিয়াল অর্গান আমাদের, আর এটা আমাদের লার্জ ইন্টেস্টাইন একদম নিচের দিকে অবস্থিত। তারপরে এই ফুডকে কি আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে ঢুকতে সাহায্য করে, বা কোন একটা ডাক ডাক বা একটা ঢাকনি মতন থাকে, যেটা খুলে গেলে আমাদের ফুডটা বা খাবারটা আমাদের স্মল ইন্টেস্টাইনে আসে। সেটা হলো আমাদের স্ফিনক্টার মাসেল, এই যে এখানে থাকে আমাদের স্টমাকের একদম জাস্ট নিচে। ঠিক আছে, দেন আর কিছু বলা আসবে? এই যে গল ব্লাডার, আমাদের যে বাইল জুস কিন্তু আমাদের গল ব্লাডার স্টোর করে রাখে। ঠিক আছে, এবং বাইল জুস আমাদের সেক্রেট করে কোন অর্গান? এই যে দেওয়াল এখানে, যে লিভার। লিভার রিলিজেস বাইল জুস, ইট ইজ স্টোরড ইন গল ব্লাডার। ঠিক আছে, দেওয়া আছে। হুম, ঠিক আছে। আর কিছু এখান থেকে আই থিঙ্ক বলা নেই আজকের মতন। হুম, আগে কারো যদি আরেকটু আস্তে আস্তে করতে হয় জিনিসটা, আগের দিন আমি করিয়েছি, আগের দিনের ক্লাসটা দেখো সুবিধা হবে। মানে আজকে একটু আমি তাড়াতাড়ি বলে বেরিয়ে গেলাম জিনিসটা। ঠিক আছে, আগের দিন আরো ধীরে ধীরে বলেছিলাম। আজকে প্রশ্ন মুভ করি, যে হুইচ অফ দ্য ফলোইং এনজাইম ইজ ইউজ টু স্ট্যাবিলাইজেশন অফ রাইস ব্র্যান অয়েল? যে রাইস ব্র্যান অয়েলকে তাহলে কে স্ট্যাবিলাইজ করে? এটার উত্তর হবে আমাদের হাইড্রোলাইজ। যদি এই ক্লাসটা করা থাকতো তোমাদের, মানে কেউ যদি করে যেত, সে আই থিঙ্ক পেরেছে এটা। ঠিক আছে, যদি নাও করে যাও তাও পেরেছে, কারণ সে হয়তো পড়েছিল। না হলে সে সিবিটি 2 দিতে যাবে কেন? এর আগে লোক তো যায় না সিবিটি 2 দিতে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের মেন থিম হলো আমাদের কমন পাওয়া। এই 5টা ক্লাসের মাধ্যমে আমরা এই একদম সিবিটি 2 এর জিনিস কমন পেয়ে গেছি। কি করে কমন পেলাম দেখো এবার। যেমন হাইড্রোলেজ, হাইড্রোলেজকে আমি এক্সক্রিটরি অর্গানের মধ্যে কোথাও পড়িয়েছিলাম? পড়াইনি। সেলুলোজ, সেলুলোজ আমাদের কোথায় থাকে? আমাদের সেলুলোজ আমাদের ফলে থাকে, অনেক ধরনের ফল আছে, দেন আমাদের গাছে থাকে। ঠিক আছে, এটা কি আমাদের মানে শরীরে গিয়ে রাইস ব্র্যানকে স্টাবিলাইজ করবে? না, এটার উত্তর হবে আমাদের লাইপেজ। ঠিক আছে, যেটা আমাদের কে রিলিজ করে? প্যানক্রিয়াটিক জুস রিলিজ, এই প্যানক্রিয়াস আমাদের রিলিজ করে। ঠিক আছে, লাইপেজ। তা এখান থেকে এরকম হয়ে যাচ্ছে। যাই হোক, চাপ নেই। আই থিঙ্ক বোঝা গেছে, উত্তর হবে তাহলে আমাদের লাইপেজ। লাইপেজ কি করে? আমাদের ফ্যাটকে ফ্যাটি অ্যাসিডে ব্রেক করে, দরকার মনে রাখা। দেন 2 নম্বর কোশ্চেন মুভ করি। ফান্ডামেন্টাল ডিউটিজ ওয়ার অ্যাডেড টু ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন হুইচ ইয়ার? কোন জিনিস পুরো কমন? ঠিক আছে, যে ফান্ডামেন্টাল ডিউটি কত সালে আমাদের অ্যাড করা হয়, আমি আগের ক্লাসগুলোতে বলেছি, হয়তো 2-3 বার বলেছি। দেখা থাকলে পারতে পারতে বা পারবে সামনে গিয়ে, ক্লাসগুলো ঠিকঠাক ভাবে নামানো হচ্ছে হয় কেন। চলো, তাহলে আমাদের ফান্ডামেন্টাল ডিউটি আগে পড়ে নিই আমরা। কোথা থেকে নিয়েছিলাম আমরা? রাশিয়া থেকে নিয়েছিলাম। ঠিক আছে, তারপরে আমাদের এটা কত নম্বর আর্টিকেলে আছে? এটা আছে আমাদের 51 এ, 51-এর এ, আমাদের সাবক্লজে আছে, সাবক্লজ এতে আছে 51-এ। ঠিক আছে, এবং আর কিছু, হ্যাঁ, সর্দার শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে এই ডিউটি গুলোকে আমাদের অ্যাড করা হয়েছিল। কটা শরণ সিং কমিটি কটা রেকমেন্ডেশন দিয়েছিল? 8খানা ফান্ডামেন্টাল ডিউটি রেকমেন্ডেশন দিয়েছিল, কিন্তু মেইনলি অ্যাড করা হয়েছিল আমাদের কটা? 10টা। তখন আমাদের ইন্দিরা গান্ধীর সরকার ছিল। তার কদিন আগে আমাদের 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছিল, কদিন আগে না, সেইবারই। ঠিক আছে, এটার উত্তর হবে আমাদের 1976। 1976 সালেই তো আমাদের 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়, মানে 42তম।
আর এই 42তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমেই আমাদের কি করা হয়, এই ফান্ডামেন্টাল ডিউটিগুলোকে অ্যাড করা হয়। বহুতবার বলেছিলাম আগের ক্লাসে। চলো আজকে এটা একটু ডেপথে ঢুকবো। কি করে ডেপথে ঢুকবো দেখি, চলো। হুম 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 হুম, এই পাশে। চলো এখান থেকে দেখি। দ্য ফান্ডামেন্টাল ডিউটিস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কত নম্বর আর্টিকেল আছে বলে দিলাম আমাদের। এটা আছে পার্ট 4 এর 51 নম্বর, 51 এতে। কিন্তু যারা এসএসসি, মেনলি এসএসসি বা এনটিপিসি লেভেলের পরীক্ষাগুলো দিচ্ছে, তাদেরকে আমার একটা জিনিস বলা দরকার, যে কোশ্চেনটা এখন এটা সবার কমন, যে 51 এতে আছে, 51 এতে আছে ফান্ডামেন্টাল ডিউটিস কমন। এখন এটা জিজ্ঞেস করে কিন্তু কম করে। কিন্তু তাহলে বেশি কি জিজ্ঞেস করে আমাদের এই জিনিসগুলো, যে এর যে আরো যে সাব ক্লাস গুলো রয়েছে। মোটমাট তো 8টা রেকমেন্ড করেছিল, 10টা অ্যাড করেছিল। আর পরে 2002 সালে আরো একটা অ্যাড করা হয়, এই কে নম্বরটা, ঠিক আছে। এখন মিলিয়ে আমাদের মোটমাট 11টা ফান্ডামেন্টাল ডিউটিস আছে। প্রত্যেকটা আমাদের এই সাবক্লাস অনুযায়ী মুখস্থ রাখা দরকার, যে বিতে কি আছে, সিতে কি আছে, এফে কি আছে, এরকম ভাবে ধরে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে। যেমন আমার কদিন আগে সিএইচএসএল মেইনস ছিল, ওখানে জিজ্ঞেস করেছিল যে জেতে, জেতে কি আছে। ঠিক আছে, ছেলে পেলে পরে আমি জিজ্ঞেস করি, বলছে পারেনি। পারবে না তো ভাই, যদি টেকনিক না জানা হয়, কি একদম ডাইরেক্ট মুখস্থ করা আমাদের হয় নাকি? চাপের ব্যাপার না, কত কিছু পড়তে হয়। অঙ্ক, ইংলিশ, কত কিছু আমাদের সাবজেক্ট পড়তে হয়। আমাদের মেনলিটা ঠিক যেমন রাখতে হবে। চলো দেখাচ্ছি। যে এ, আমাদের মোটমাট কটা বললাম, 11টা অব্দি আছে, কে অব্দি। এবার এ থেকে, এতে কি আছে আমাদের দেখি। ঠিক আছে, চলো। এতে হলো অ্যাবাইড বাই কনস্টিটিউশন, রেসপেক্ট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। এ থেকে আমরা মনে রাখবো অ্যাবাইড বাই, কিওয়ার্ড মনে রাখতে হবে। ঠিক আছে, এতে কি মনে রাখবো, অ্যাবাইড বাই। ঠিক আছে, অ্যাভয়েড বাই দ্যাট মিনস কি, আমাদের যে কনস্টিটিউশনকে মেনে চলা, বা আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ বা অ্যানথাম রয়েছে তার রেসপেক্ট করা, মনে থাকবে। তাহলে এ থেকে আমরা কি করে মনে রাখবো, এ থেকে মনে রাখবো অ্যাবাইড বাই, বা আমাদের এই অ্যানথাম, বাই বা অ্যানথাম। এ থেকে মনে থাকবে তাহলে আমাদের। এর জন্য ইংলিশে করাচ্ছি মেনলি। ইংলিশ আমাদের মনে রাখার জিনিসগুলো অনেক অ্যাভেলেবেল, কিন্তু বাংলাতে মনে রাখা না একটু চাপের ব্যাপার হয়ে যায়, ট্রিক গুলো। এর জন্য বাংলাতে বেশি একটা আমি চাপ নেই। ঠিক আছে, তাহলে এ সাব ক্লাস বোঝা গেল। এবার দিতে আসো। দিতে আছে যে চেরিশ অ্যান্ড ফলো দা ন্যাশনাল আইডিয়াস, মানে আমাদের যে মহান মহান ব্যক্তিরা ছিল ভারতে, ঠিক আছে, তাদেরকে আমাদের ফলো করতে হবে। তাদের যেই ভালো আইডিয়া গুলো, সেগুলোকে আমাদের ফলো করতে হবে। তাহলে কি করে মনে রাখবো, এই যে বি, বি থেকে আমাদের কি হয়, বি থেকে আমাদের বাপু হয় না, বাপু দ্যাট মিনস আমাদের গান্ধীজি। বাপু হয়, then আমাদের ভগৎ সিং হয়। ঠিক আছে, তারপরে বাল গঙ্গাধর তিলক হয়। ঠিক আছে, বি থেকে এরকম ভাবে মনে রাখবো, যে এরা হলো সব নোবেল নোবেল সোল, বা একদম আহ অসাধারণ লোক ছিল এরা আমাদের, বা ন্যাশনাল লিডার্স এরা। ঠিক আছে, এদের আইডিয়া, এদের যে আইডিয়া গুলোকে, সেগুলোকে আমাদের ফলো করতে হবে। ঠিক আছে, তাহলে এভাবে মনে রাখবো যে ন্যাশনাল আইডিয়া কত নম্বর সাব ক্লাসে যদি জিজ্ঞেস করে, কি হবে আমাদের বি। কি করে মনে রাখবো, যে বি থেকে বাপু আর ভগৎ সিং। আমাদের প্রোটেক্ট, আপহোল্ড দ্য সোভরেন্টি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি। ঠিক, এবার এটা কি করে মনে রাখবো, দেখো কোনো কিছু মিলছে না। এভাবে মনে রাখবো যে সি, সি আমরা রিজনিং এ পড়ি না, যে সি এর অ্যালফাবেটিক্যাল ভ্যালু হলো আমাদের 3। ঠিক আছে, মানে নিউমেরিক্যাল ভ্যালু 3। ABC 1 2 3, সে 3। 3 থেকে মনে রাখবো যে আপহোল্ড দ্য সোভরেন্টি, মানে সার্বভৌমিকতা। ইউনিটি মানে আমাদের ইউনিটি, ইউনিটি বাংলা মনে পড়ছে না। দেন আসলে আমাদের ইন্টিগ্রিটি, মানে আমাদের অখণ্ডতা। এই যে এই তিনটে জিনিস, সোভরেন্টি, ইউনিটি আর ইন্টিগ্রিটি, তিনটে জিনিস আমাদের কত নম্বর সাব ক্লাসে আছে, সি নম্বর। এভাবেই তোমাকে জিজ্ঞেস করবে সোভরেন্টি, ইউনিটি, ইন্টিগ্রিটি, এই কত নম্বর সাব ক্লাস আছে, সিতে মারতে হবে তোমাকে। ঠিক আছে, সি মানে 3, আর এখানে তিনটে জিনিস আমাদের রয়েছে। চলো, যেটা আসলে মানে এগুলোকে কিন্তু আমাদের প্রোটেক্ট করতে হবে। যে তুমি মানে আমাদের যে দেশের অখণ্ডতা, অখণ্ডতা, দেন আমাদের সার্বভৌমিকতা, সেগুলোকে প্রোটেক্ট করতে হবে, সেগুলোকে নষ্ট করলে আমাদের চলবে না। ঠিক আছে, দেন আসলে আমাদের ডি, ডি থেকে কি, ডি থেকে ডিফেন্ড। ডি থেকে ডিফেন্ড, এই কিওয়ার্ড গুলো শুধু তোমরা মনে রাখবে। কিওয়ার্ড থেকেই তোমার পরীক্ষাতে প্রশ্ন আসবে, কারণ মাস্টারের এত বড় ক্ষমতা হয়ে পারে নাই, মানে এক্সামিনার, যে তোমাকে যা ইচ্ছা জিজ্ঞেস করে বলবে, করবে না। তোমাকে কিওয়ার্ড গুলো থেকে প্রশ্নটা জিজ্ঞেস করবে, এবং তোমার একটু বেসিক সেন্স থাকলে তুমি আরামসে নামাতে পারবে। ঠিক আছে, ডিফার কি হয় আমাদের, ডিফেন্ড। তাহলে কি করতে হবে আমাদের, ডিফেন্ড করতে হবে আমাদের কান্ট্রিকে। মানে যখনই ধরো দেশে কোনো যুদ্ধ হচ্ছে, তখন আমাদের সেনাবাহিনীতে লোক সংখ্যা তেমন পরিমাণে নেই। এবার তোমাকে দেশ তোমাকে ডাক দিল, যে এই খারাপ পরিস্থিতিতে বা এই যুদ্ধকালীন সময়ে এসে তোমরা আর্মিতে যোগ দাও এবং নিজের দেশকে সার্ভ করো, তখন কিন্তু তোমার যাওয়া উচিত। সেই জিনিসটাই এখানে বলছে, যে ডিফেন্ড দ্য কান্ট্রি। মানে যখন তোমাকে
তোমাকে প্রয়োজনে ডাক দেওয়া হবে, তখন তোমাকে ডিফেন্ড করার জন্য এগোতে হবে তোমার কান্ট্রিকে। তাহলে ডিফেন্ড হয়ে গেল। তারপরে আসি আমরা ই। এখান থেকে কিন্তু এ এ বি সি ডি ই এ টি এইচ আই জে কে এভাবে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ইতে আসি। ইট হলো প্রমোট হারমোনি অ্যান্ড স্পিরিট অফ ব্রাদারহুড। এই ব্রাদারহুডটা মনে রাখবে এখান থেকে, ব্রাদারহুড, এই কিওয়ার্ডটা ব্রাদারহুড আর আমাদের হারমোনি, আর কি আমাদের হারমোনি। তাহলে কি করে মনে রাখবো যে ব্রাদার, ব্রাদার মানে ভাবো কি পাঁচ ভাই, এভাবে মনে রাখবো যে ব্রাদার দ্যাট মিনস ভাই, পাঁচ ভাই। তাহলে কি করে মনে রাখবো, ই হলো আমাদের পাঁচ, ই আমাদের এই অ্যালফাবেটিক্যাল অর্ডারে কত, এক দুই তিন চার পাঁচ, পাঁচ নম্বরে আছে। তাহলে এভাবে মনে রাখবো যে পাঁচ ভাই, কি হবে পাঁচ ভাই, ই মানেই পাঁচ ভাই। তাহলে পাঁচ ভাই থেকে আমাদের ব্রাদার চলে আসলো। আর আমাদের হারমোনি মানে যে ঐকতান জিনিসটা, ঐকতান জিনিসটাকে আমাদের মেনটেন করতে হবে। আর স্পিরিট অফ ব্রাদারহুড মানে সবার মধ্যে ভাইচারা রাখতে হবে। যেমন হিন্দু, মুসলিম, শিখ, ইসাই মানে যে যেই ধর্মেরই হোক, খ্রিস্টান, তাদের মধ্যে আমাদের ভাইচারা রাখতে হবে। মানে কাউকে বেশি ভালো দেখলাম, কাউকে কম দিয়ে সেটা করলে আমাদের চলবে না, ঠিক আছে। দেন আমাদের এই পার্ট এফ, ই এফ, এফে আসে। এফ হলো আমাদের ভ্যালু অ্যান্ড প্রিজার্ভ দ্য রিচ হেরিটেজ। মানে আমাদের যে দেশের যে অনেক ফোর্ট বা আমাদের হাওড়া ব্রিজ, তাজমহল, সেখানে দেখো না অনেকে বন্ধু বান্ধবী নিয়ে যায়, গিয়ে লেখে যে A+B C+D X+Y এভাবে লিখে আসে না। বা ওখানে ধরো কেউ পান খেয়ে সেখানে ইয়ে করছে, এগুলো আমাদের করা উচিত না। সেই জিনিসটা এখানে বলছি যে আমাদের যে দেশের রিচ হেরিটেজ জিনিসটাকে আমাদের নষ্ট করলে হবে না, সেটাকে আমাদের প্রোটেক্ট করতে হবে। তাহলে এর দিয়ে আমরা কি মনে রাখবো, ফোর্ট। এফ দ্যাট মিনস ফোর্ট বা আমাদের কিলা, কিলা বোঝো তো, ফোর্ট, ফোর্ট মানে দুর্গ। তাহলে এক্স থেকে ফোর্ট, আর এই দুর্গগুলোকেই আমাদের প্রিজার্ভ করতে হবে। কত নম্বর সাব ক্লাস তাহলে, এফ, ঠিক আছে। দেন আসছি আমরা জিতে। জিতে হলো টু প্রোটেক্ট দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট। মানে কি করতে হবে আমাদের জিতে, ন্যাচারাল যে এনভায়রনমেন্টটা সেটাকে আমাদের প্রোটেক্ট করতে হবে। বোঝা গেছে আই থিঙ্ক। মনে রাখবো কি করে আমরা যে এনভায়রনমেন্ট, জিতে আমাদের এনভায়রনমেন্ট আছে, কারণ পরীক্ষা ধর আমাদের দিয়ে দিল যে এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতে হবে, কত নম্বর সাব ক্লাস আছে, কি করে মনে রাখবো, এই জি। জি মানে আমাদের গ্রিনারি, জি মানে আমাদের গ্রিনারি মনে থাকবে। গ্রিনারি দ্যাট মিনস আমাদের সবুজ, সবুজে সবুজ, এভাবে মনে রাখবো। জি থেকে আমাদের গ্রিনারি, গ্রিনারি মানে সবুজে সবুজ। আর এনভায়রনমেন্ট আমাদের কেমন হওয়া উচিত, সবুজ সবুজ এনভায়রনমেন্ট হওয়া উচিত, ঠিক আছে। তাহলে ন্যাচারাল এনভায়রনমেন্ট কত নম্বর সাব ক্লাস, জি। দেন আসি আমরা এইচ, জি এইচ। এইচ হলো আমাদের এই টাইমটা, এই কিওয়ার্ডটা মনে রাখো, হিউম্যানিজম, হিউম্যানিজম আর আমাদের যে সাইন্টিফিক, এই যে সাইন্টিফিক আর হিউম্যানিজম, সাইন্টিফিক টেম্পার আর হিউম্যানিজম। কি করে মনে রাখবে দেখো, এইচ। মাধ্যমিক পাস করার পর সবাই আমরা কোথায় উঠি, এইচএস বা আমাদের হায়ার সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি থেকে আমাদের একটা সায়েন্সের ব্যাচ ডিভাইড হয়ে যায় না, যে মাধ্যমিকে তো সব সাবজেক্ট ছিল। আর এইচএসে গিয়ে আমাদের সায়েন্স নিলে নিতে পারবে তুমি, বা যার কমার্স টমার্স যার যাই নেওয়ার ইচ্ছে সে নিতে হবে। তাহলে এভাবে মনে রাখো যে এইচএসে গিয়ে আমাদের সায়েন্সের ডিপার্টমেন্ট আলাদা হয়ে যায়, দেন আমাদের হিউম্যানিজম, এইচ ফর হিউম্যানিজম। আর এইচ থেকে মনে রাখবো আমাদের এইচ, ঠিক আছে। আই থেকে মনে থাকবে। বোঝা গেছে তাহলে। মানে আমাদের যে সাইন্টিফিক টেম্পার দেশে, সেটাকে আরো ডেভেলপ করতে হবে। আর হিউম্যানিজম মানে আমাদের ওয়ান কাইন্ড অফ এই ভাইচারা, এই ভাইচারাটাকে আমাদের মেনটেন করতে হবে, ঠিক আছে। এবার আই, এরপর আসি আমরা আইতে, আই নম্বর সাব ক্লাসে, টু সেভ দ্য পাবলিক প্রপার্টি। এখানে আমাদের বলেছে যে পাবলিক, এখানে পাবলিক প্রপার্টি, তো এখানে একটু দেখছি দাও, আমার কিছু একটা গরমেল মনে হচ্ছে। এখানে যে মেন পয়েন্টটা, সেই মেন পয়েন্টটা এখানে অ্যাড করা হয়নি। এই মেন পয়েন্টটা হবে আমাদের অ্যাবজিওর ভাইলেন্স, ঠিক আছে, যেটা আমার মেনলি আমার মুখস্থ আছে। যে অ্যাবজিওর ভাইলেন্স মানে কি, আমাদের ভাইলেন্স দ্যাট মিনস আমাদের গন্ডগোল, মারপিট, সেই জিনিসগুলোকে আমাদের ত্যাগ করতে হবে। বোঝা গেছে। তাহলে কি করে আই থেকে কি করে আমরা ভাইলেন্স মনে রাখবো, আই থেকে ভাইলেন্স এভাবে মনে রাখবো যে আমাদের গান্ধীজি একবার বলেছিল যে চোখের বদলে চোখ, ঠিক আছে, অ্যান আই ফর অ্যান আই মেক দ্য হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড। মানে তুমি যদি চোখের বদলে চোখ নাও, তাহলে পুরো পৃথিবী অন্ধ হয়ে যাবে, ঠিক আছে। সেখান থেকে আমরা মনে রাখবো আই থেকে আমাদের গান্ধীজি। তাহলে এই লাইনটা বলার মানে কি, আমাদের শান্তির কথা বলেছিল গান্ধীজি এই লাইনটার মাধ্যমে। সেখান থেকেই আমরা মনে রাখবো যে একটা প্রপার্টি গেল, পাবলিক প্রপার্টি সেভ করতে হবে। আর দ্বিতীয়ত যেটা এই আই থেকে প্রশ্নটা মেনলি সব বেশি জিজ্ঞেস করা হয়, সেটা হলো আমাদের পিস, পিস রক্ষা করতে হবে বা শান্তি রক্ষা করতে হবে, ঠিক আছে। সেটাকে অ্যাড করে নিও তো এখানে, এখানে অ্যাড করা নেই, একটা সমস্যা আছে, সেটা অ্যাড করে নিও। তারপরে আসি আমরা যেতে, যেতে হলো স্টেপ টুয়ার্ডস এক্সিলেন্স। এই যে এই প্রশ্নটা আমাদের মেন্সে ছিল, এটা মনে রাখা একটা চাপের ব্যাপার, কারণ যে থেকে সবার মনে থাকতে চায় না। এটার ঠিকটা আমি বলছি, এটা ঠিক একটা অ্যাবসার্ড টাইপের। যে শুনেছো জেই নামের একটা এক্সাম হয়, জেইই, মানে আমাদের আইআইটি তে এন্ট্রান্স এক্সাম হয় না, আমাদের জেইই দিয়ে আইআইটি তে মানে এন্টার করতে হয়। সেই জেইই এক্সাম যারা দেয় তারা কি মানে সাধারণ লোক হয়, হয় না তো। তারা অবভিয়াসলি একটুখানি মানে
একটু অন্য লেভেলের লোক হয়, ঠিক আছে? মানে আমার যতদূর মনে হয় যে যারা জেই দিয়ে পাস করে ঢোকে তারা একটু অন্য লেভেলের লোক হয়, ঠিক আছে? সেইখান থেকে আমরা মনে রাখবো। ওরা কি আমাদের সাধারণ কোনো কাজ করে? করে না। কেউ সায়েন্টিস্ট হয়, কেউ রিসার্চ করে, কেউ আমাদের বিভিন্ন যে এন্টারপ্রেনার হয়, দেন আমাদের স্টার্ট আপ শুরু করে। তাহলে সেই জিনিসটা এখানে বলছি যে এক্সিলেন্স, যে স্ট্রিভ টুয়ার্ড এক্সিলেন্স, এই এক্সিলেন্স এর দিকে যারা ছোটে, মানে এক্সিলেন্স এর দিকে ছোটার কথা এখানে বলছে। বোঝা গেছে যে আমাদের এক্সিলেন্স আরো এক্সিলেন্ট হতে হবে, নিজেদেরকে এক্সিলেন্ট তৈরি করতে হবে। সেটা আমাদের কারা করে? যারা জেই দেয় মেনলি তারাও করে, অন্যরাও করে। এভাবে আমরা শুধু ট্রিকটা মনে রাখছি, ঠিক আছে? তাহলে আমাদের জেই কমপ্লিট। দেন আসলে আমাদের কেতে, কেতে হলো প্রোভাইড অপরচুনিটি অ্যান্ড এডুকেশন, ঠিক আছে? এটা আমাদের যেই 21-এর আর্টিকেল 21-এর সাবক্লজে এ, 21-এ এতেও যা আছে এখানেও তাই আছে আমাদের, ঠিক আছে? 21-এর এতে কি আছে? যে আমাদের 6 থেকে 12 বছর বয়সী, না 12 না, আই থিঙ্ক 14 বছর, 6 থেকে 14 বছর বয়সী যে বাচ্চারা আছে তাদেরকে কি করতে হবে আমাদের? ন্যূনতম শিক্ষা দিতে হবে, মানে তার আগে তাদেরকে কাজে লাগানো চলবে না। সেই সেম জিনিসটা এখানে বলা আছে কেতে। আর কেটা এমনি মনে থাকবে এখানে, কারণ কেটা আমাদের 2002 সালে 86, মানে 86 নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই কে নম্বর সাবক্লাসটাকে অ্যাড করা হয়েছিল, ঠিক আছে? তাহলে একটু বড় হলো জিনিসটা বলতে গিয়ে, কিন্তু আশা করি পরের বার সুবিধা হবে, কারণ এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে এবং তুমি যদি ক্লাসটা করে থাকো ঠিকঠাক ভাবে অবভিয়াসলি পারবে। কারণ মানে এই সাবক্লাস দিয়েই তোমার মনে থাকবে। তোমার ধরো জিজ্ঞেস করলো আইতে কি আছে, আই যেই শুনবে তোমার মনে পড়ে আই ফর অ্যান আই মেক দ্য হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড, ঠিক আছে? সেখান থেকে মনে পড়ে যাবে আমাদের যে ভায়োলেন্স কে অ্যাভয়েড করতে হবে, হয়ে যাবে আমাদের উত্তর আনসার। বোঝা গেছে? তাহলে নেক্সট কোশ্চেনে মুভ করি। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার 30 বা 30 অ্যাজ পার দ্য মডার্ন পিরিয়ডিক টেবল? কমন না, কমন না? কমন কিভাবে কমন? আগের দিন যখন পিরিয়ডিক টেবিল থেকে প্রশ্ন পেয়েছিলাম তখন বলেছিলাম যে 1 থেকে 30 অব্দি মনে রাখতে হবে। কি করে মনে রাখতে হবে? ওই ট্রিক ফ্রিক দিয়ে মনে রাখবো না, আমরা স্পিডে বলে মনে রাখবো। যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, অর্গান, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, আয়রন, কপার, নিকেল, কপার, জি, ঠিক আছে? এবার স্পিডে বলে মনে রাখবে, 10টা বা 15টা করে মনে রাখবে, 30টা আরামসে মনে থেকে যাবে। বা কারোর যদি মনে না থাকে, আমি কেবল যেভাবে স্পিডে বললাম সেভাবে কম করে 7 থেকে 8 বার বলো, একটা ভালোভাবে মুখস্থ হয়ে যাবে। তারপরে আরো বারবার বলবে, কদিন পরে যে ভুলে যাবে আবার বলবে, আরামসে মুখস্থ হয়ে যাবে। তাহলে আমি 30 অব্দি মুখস্থ করিয়েছিলাম, দেখো 30-এরটাই আজকে আমাদের দিল, নিকেল, কপার, জিঙ্ক। তাহলে 30 আমাদের কি আছে? জেডেন বা আমাদের জিঙ্ক। কমন না, কমন না জিনিসটা? হলে কমন। মাত্র 5টা ক্লাস করে তুমি মেন্সের সেট লাগাচ্ছ, পাওয়া যায়? তাহলে বোঝা গেছে কত নম্বর? 30 নম্বর মডার্ন পিরিয়ড টেবিল অ্যাটমিক নাম্বার কার আমাদের? জেডেন। আরো কিছু এখান থেকে প্রশ্নগুলো বলে দিই, যে এই প্রথম যেই দুটো ব্লক, এই দুটো ব্লক দুটোকে আমাদের কি বলা হয়? এই দুটোকে বলা হয় আমাদের এস ব্লক। দেন আসে আমাদের এই যে মাঝের যে অংশটা, মাঝের যেই এতটা, এটাকে কি বলা? এই অব্দি জেডেন অব্দি, ঠিক আছে? এটুকুকে আমাদের কি বলা হয়? এটুকুকে বলা হয় আমাদের ডি ব্লক। দেন আসে আমাদের এই যে এই পাশের টুকু, এই পাশের টুকুকে আমাদের কি বলা হয়? এটাকে বলা হয় আমাদের টি ব্লক, ঠিক আছে? ব্লকগুলো থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে যে মাঝেরটা কোন ব্লক, বা আমাদের এই যে এই জিনিসগুলো, বা আমাদের জিজ্ঞেস করে ফেলবে যে নাইট্রোজেন আমাদের কোন ব্লকের মধ্যে পড়ে, কি মাধ্যমে আমাদের পি ব্লক। দেন আসে আমাদের এখান থেকে বলেছিলাম যে দুটো সিরিজ আমাদের এখানে এসে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, আবার এখান থেকে এরা এমার্জ করে, মানে এখান থেকে আবার শুরু হয়, এখানে ডিসঅ্যাপিয়ার হচ্ছে, মানে এইখানে যে জিনিসগুলো রয়েছে না, এগুলোকে বলে ল্যান্থনাইট আর অ্যাক্টিনাইট সিরিজ। এই যে এলিমেন্ট গুলো, এগুলো সেম প্রপার্টি শো করে। সেম প্রপার্টি মানে এদের ধরনগুলোর একটা সেম, ঠিক আছে? ফলে এগুলোকে আর এই জায়গাতে না রেখে এগুলোকে একদম দুটোকে সেপারেট করে একদম নিচে রাখা হয়েছে, ঠিক আছে? এটাকে তাহলে কি বলা হয় আমাদের নিচের এই যে এটাকে বলা হয় আমাদের এফ ব্লক, ঠিক আছে? এফ ব্লক। তাহলে আমাদের এই প্রথমে এইটুকু কি ছিল? আমাদের এস ব্লক। এটা ছিল আমাদের ডি ব্লক। এটা ছিল আমাদের ডি ব্লক, এটা আমাদের পি ব্লক, আর এটা আমাদের এফ ব্লক, ঠিক আছে? আরো কয়েকটা আমি জিনিস বলেছিলাম মনে রাখার জন্য, যে আমাদের কতগুলো পিরিয়ড আছে আমাদের। টোটাল আমাদের পিরিয়ড আছে হলো 7টা, যেই হরাইজন্টাল, মানে একদম এই বরাবর, এই যে এইগুলো হলো হরাইজন্টাল, ঠিক আছে? এরকম এরকম হরাইজন্টাল, এগুলো হলো আমাদের কটা আছে? মোটমাট 7টা পিরিয়ড আছে। দেন আমাদের টোটাল যেই গ্রুপস, পিরিয়ড তো 7টা, তাহলে গ্রুপটা কটা হবে? আমাদের গ্রুপ আছে আমাদের 18টা গ্রুপ। এই যে এখানে দেখো 18টা, একটা দুটো তিনটে চারটে এরকম করতে করতে 18টা মোটমাট গ্রুপ আছে, ঠিক আছে? তারপরে ফাদার অফ পিরিয়ডিক টেবিল কাকে বলা হয় আমাদের? এটা তোমরা কমেন্ট পড়, আমি ফাদার অফ মডার্ন পিরিয়ডিক টেবিলটা বলছি, যেটা সবাই ভুলে যায়।
আর যেটা ফাদার অফ পিরিয়ডিক টেবিল সেটা আমাদের একটা কমন নাম, ওটা তো তোমরা কমেন্ট করো, আমি দেখতে চাই আগের দিন যেহেতু বলেছি গেস্টটা। তাহলে ফাদার অফ মডার্ন পিরিয়ডিক টেবিল, মডার্নটা বলা হয় আমাদের হেনরি মোজলে, ঠিক আছে। মডার্ন ফাদার অফ মডার্ন পিরিয়ডিক টেবিল কি হবে আমাদের? হেনরি মোজলে। দেন আছে আমাদের দেন কেবল, কেবল যেটা এখানে বলছিলাম যে মেটালয়েড, এই যে এগুলো হলো আমাদের মেটালয়েড, ঠিক আছে। এই মেটালয়েড গুলো আমাদের কোন কোন পার্ট যদি জিজ্ঞেস করে আমাদের কোন সিরিজে রয়েছে, তাহলে আমাদের কি মারতে হবে, বা কোন ব্লকে রয়েছে আমাদের, এটা মারতে হবে আমাদের টি ব্লকে রয়েছে এই মেটালয়েড গুলো, ঠিক আছে। আরো আরো আরো, ঠিক আছে, আই থিঙ্ক এই অব্দি থাক আজকে। পরের দিনের ক্লাসটা আবার যখন পিরিয়ডিক টেবিল থেকে কোশ্চেন পাবো, আবার এটাকে একটু সুন্দরভাবে মডিফাই করার চেষ্টা করবো, বা আমাদের মডিফাই তো না, পোস্টমর্টম করার। আগের দিনের ক্লাসগুলো দেখো ভাই, না হলে চাপে পড়ে যাবে, ঠিক আছে। হুম, প্রচুর ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে প্রত্যেকটা, ঠিক আছে। 4 নম্বর কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ 4 চেম্বার্ড হার্ট। 4 চেম্বার হার্ট কাদের আছে এখানে? এখানে আমাদের মধ্যে মানুষের কি 4 চেম্বার, নাকি মানুষের কয় চেম্বার বলো কেউ? কক নাকি সিহর্স? এখানে বলছে, বাংলাটা বললি, যে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কাদের কাদের রয়েছে? যে ময়ূর, নাকি সামুদ্রিক ঘোড়া, নাকি ব্যাঙ, নাকি মাছ? ইস, মাছের হলো আমাদের 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে। তাহলে 4 চেম্বার কার হয় আমাদের? 4 চেম্বার হলো আমাদের মানুষের, ঠিক আছে। আর সাথে যে বাঘ, এই পাখি থাকে না, অ্যাভিস, এটা হলো আমাদের হিউম্যান, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের অ্যাভিস। অ্যাভিস মানে যে পাখি, পাখির যে ক্লাস, সেটার কথা বলছি। তাহলে এখানে উত্তর হবে আমাদের পিকক। তুমি যদি পিককের নাও জানতে, তুমি যদি এটা জানতে যে আমাদের পাখিদের কটা হার্ট থাকে, হার্টের চেম্বার থাকে আমাদের, হার্ট তো না, কটা হার্টের চেম্বার থাকে? 4টে, ঠিক আছে। তাহলেই পারতে, পাখি যদি জানা থাকতো। সিহর্স হবে না আমাদের, ফগ হবে না। ফগের কটা থাকে বলো তো? ফগের থাকে 3টে। দেন আগের দিন আরো একটা জিনিস বলেছিলাম, যে রেপটাইল বা সরীসৃপদের কটা থাকে? সরীসৃপদের কটা থাকে? এই ব্যাঙ কিন্তু আমাদের ভালো কথা জিজ্ঞেস করি এটা, যে ব্যাঙ আমাদের সরীসৃপ হবে না আমাদের উপচর হবে? কি হবে ব্যাঙ আমাদের? তো কমেন্ট করো তো দেখি, সরীসৃপ না উপচর না বোথ না কি হবে ব্যাঙ? কমেন্ট করো দেখি। যে মানুষ আর অ্যাফিস, এই দুটো যেই ক্লাস, এই দুটো ক্লাসের সবার আমাদের হার্টে কটা চেম্বার থাকে? 4টে করে চেম্বার থাকে। দেন আমাদের যে রেপটাইলদের মেইনলি আমাদের যে কটা থাকে তোমরা কমেন্ট করবে, আমি বলেছি। এবং রেপটাইলে একটা হলো এক্সেপশন থাকে, সেই এক্সেপশনটা হলো আমাদের ক্রোকোডাইল। ক্রোকোডাইলে আমাদের 4টে চেম্বারে হার্ট থাকে। মানে নর্মাল রেপটাইলে 4টে চেম্বার থাকে না, কটি করে থাকে বলতে, ঠিক আছে কমেন্টই করবে তোমরা, আমি বলবো। রেপটাইলে থেকে কিছু একটা কম থাকে, কিন্তু যেই কুমির কুমির বা আমাদের, হ্যাঁ কুমিরই তো। কুমির বা ক্রোকোডাইল, তার কটি থাকে আমাদের? 4টি, ঠিক আছে, মনে থাকবে আর কি। আরো একটা এখান থেকে প্রশ্ন হয়, যে আরশোলা, বলো তো আরশোলার কটি চেম্বারের হার্ট আমাদের? আরশোলার আরশোলার 13টি, ঠিক আছে, মনে রাখা দরকার যে আরশোলার কটি আমাদের? 13টি। কোথায় রাখে এতগুলো চেম্বার কি জানি। ও, এই জিনিসটা করে দেখি এখান থেকে। আমাদের এটা হলো আমাদের হার্ট, ঠিক আছে, হার্টের স্ট্রাকচার বা আমাদের একটা ছবি ভাবতে পারো, যে ও হার্টের আগের দিন কোশ্চেন ছিল, সেখানে কয়েকটা জিনিস একবার রিকল করিয়ে দিই। যে একটা হলো সুপিরিয়র ভেনা কাভা, আর একটা হলো এই নিচের নিচের এটা হলো আমাদের ইনফেরিয়র ভেনা কাভা। তোমাকে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে যে মানুষের দেহে সব থেকে বড় ভেইন বা শিরা কোনটি, তুমি সুপিরিয়র মেরে দিও না, তোমার মারতে হবে ইনফেরিয়র, কারণ ইনফেরিয়র হলো সুপিরিয়র থেকে বড়, ঠিক আছে। ইনফেরিয়র ভেনা কাভা হলো সুপিরিয়র থেকে বড়। দেন 2 নম্বর হলো লার্জেস্ট আমাদের সুপিরিয়র ভেনা কাভা, ঠিক আছে। এবং যদি জিজ্ঞেস করে সব থেকে বড় ধমনীর নাম কি, তখন আমাদের মারতে হবে আওটা, ঠিক আছে। এই যে এটা এটা হলো আমাদের আওটা বা আমাদের সব থেকে বড় ধমনী। এবার দেখে নিই এখানে আমাদের যে 4টে চেম্বার কি কি। যে একটা হলো রাইট অর্ডিয়াম বা আমাদের রাইট অর্টিয়ামের অলিন্দ, হ্যাঁ অর্টিয়াম দ্যাট মিনস অলিন্দ, আর ভেন্ট্রিকল দ্যাট মিনস আমাদের নিলয়। তাহলে রাইট অর্টিয়াম আমাদের ডান অলিন্দ, আর এদিকে হলো আমাদের বাম অলিন্দ। এটা আমাদের ডান নিলয় আর এটা আমাদের বাম নিলয়। এই অলিন্দ নিলয় শুনলে কারো কিছু মনে পড়ে? আমার তো পড়ে যায় যে কি? থাক, ফসিলস। যাই হোক, তাহলে আমাদের এখানে এরকম এরকম দুটো করে পার্ট থাকে, যে তোমার যেটা তোমার ডান দিক হার্টের জন্য, সেটা কিন্তু বাঁ দিক, ঠিক আছে। এর জন্য দেখো এই এই সাইডের এরকম ভাবে পড়েছে, এই একটা চেম্বার, দুটো চেম্বার, 3টে চেম্বার, 4টে চেম্বার। এই যে এই জায়গাটা থাকে আমাদের ক্যাসপিড ওয়াল। এই ভেনের থ্রু এই জায়গায় যখন ব্লাডটা আসে, ব্লাড থেকে এখানে একটা একটা ওয়াল থাকে, এটাকে বলে ক্যাসপিড ওয়াল। এটা যখন খুলে যায়, এটা আমাদের রাইট ভেন্ট্রিকলে আসে। রাইট ভেন্ট্রিকল থেকে আমাদের এখানে মুভ করে, এখান থেকে এই জায়গাটাতে আসে। দেন আমাদের যে আউটার থ্রু আমাদের পুরো বডিতে সার্কুলেট করা শুরু করে। যে আমাদের ভেন আমাদের কি বলেছিলাম, যে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। আর আমাদের আউটা বলছিলাম, আমাদের যে আহ ধমনী আমাদের কি ক্যারি করে? অক্সিজেনেটেড ব্লাড, ঠিক আছে। দেন আসে আমাদের লার্জেস্ট ধমনী তো বললাম। এবার এক্সেপশন দুটো বলে দিই।
যে একটা হলো আমাদের পালমোনারি ভেইন আর একটা হলো পালমোনারি আর্টারি। ঠিক আছে, যখন এই পালমোনারি লেগে যাবে না এই দুটো আগে, তখন এই দুটো হয়ে যাবে আমাদের এক্সেপশন। যেটা আমাদের পালমোনারি ভেই, সেটা আমাদের কি হবে বলতো, ভেই তো নর্মালি নেয় আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড, কিন্তু যখনই পালমোনারি লেগে যাবে আগে শব্দটা, তখন ওই পালমোনারি ভেনটা আমাদের ক্যারি করে অক্সিজেনেটেড ব্লাড। আর যে পালমোনারি আর্টারি, এটাও ফাংশন পাল্টে ফেলে, এটা ক্যারি করে আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড। ঠিক আছে, আচ্ছা, মনে থাকবে। তাহলে বোঝা গেছে জিনিসটা কি কি বলেছে এখানে। ফ্রগের আমাদের 3টে চেম্বার, আমাদের ফিশের 2টো চেম্বার, আর সি হর্সও আই থিঙ্ক আমাদের ফিশের মতনই আমাদের 2টো চেম্বার। এই ফিশদের আমাদের মায়োজেনিক হার্টও বলা হয়, কি জানি, মায়োজেনিক হার্ট বলা হয়। 5 নম্বর কোশ্চেনে মুভ করি। মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম রেফার্স টু দা, যে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম জিনিসটা আমার বলতে আমাদের কি বোঝায়, বা এটা বাংলাটা দেখো, যাদের ইকোনমির এই টার্মগুলো বুঝতে খুব সমস্যা, তারা একটু বাংলাটা দেখো। কিন্তু বাংলা থেকে আমি বলবো, যেভাবে আমি ইংলিশ দিয়ে এখানে ক্লাসগুলোতে করাবো না, ইংলিশগুলো দিয়ে তুমি মনে রাখার চেষ্টা করো, তোমার মনে থাকবে ভালো। কারণ এই ইকোনমি যদি কেউ বাংলায় পড়তে যায়, ইকোনমি আর আমাদের সায়েন্স, আর ভাই জীবন শেষ হয়ে যায়, বিশ্বাস করো। মানে বাংলাতে এত কঠিন হয়ে যায় ইকোনমি আর সায়েন্সের টার্মগুলো, একটা চাপের ব্যাপার হয়ে যায়। মানে আমি নিজে যেটা ফেস করেছি তা বলছি। হুম, বাংলাতে আছে, গ্রাস করার প্রান্তিক প্রবণতা বলতে কি বোঝায়? গ্রাস করার প্রান্তিক প্রবণতা, বেশ ভালো দিয়েছে তো বাংলাটা। ঠিক আছে, গ্রাস করার প্রান্তিক প্রবণতা। চল এই জিনিসটা বলি। মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম জিনিসটা হলো তোমার যেই ইনকাম, ইনকামের মধ্যে যেই চেঞ্জটা আসবে। তুমি ধরো আগে 5,000 টাকা কামাতে, এখন তুমি কামাচ্ছ 10,000 টাকা। এবার তুমি 5,000 টাকা নিয়ে ধরো শপিং মলে গিয়ে বন্ধু বান্ধবীদের নিয়ে গিয়ে ধরো 2,000 টাকা শপিং করতো, 3,000 টাকা সারা মাস খাওয়ার জন্য বাঁচিয়ে রাখো। কিন্তু এখন কি তুমি সেটা করবে? না। এখন তোমার মাইনা যেহেতু 10,000 টাকা হয়ে গেছে, তাহলে তুমি কি এখন 5,000 টাকা খরচা করবে, আরো 5,000 টাকা বাড়াবে। দ্যাট মিনস কি হলো, তুমি তোমার যে খরচাটা সেটা আগের থেকে বাড়াচ্ছ। কেন বাড়াচ্ছ? সেই বাড়ানোর কারণটা হলো তোমার যে ইনকাম, ইনকামের মধ্যে একটা চেঞ্জ এসছে। বোঝা গেছে? তাহলে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম জিনিসটা কি আমাদের, মানে তোমার ইনকামে যতটা চেঞ্জ হবে, তার ফলে তোমার যে কনজাম্পশনের উপরে যে প্রভাবটা পড়ছে সেই ইনকামের চেঞ্জ হওয়ার জন্য, বা তোমার যদি ইনকাম কমে যায় তুমি তোমার কনজাম্পশন কমিয়ে দেবে। সেই জিনিসটাই বলছে যে তোমার ইনকাম চেঞ্জের জন্য যে কনজাম্পশনের রেটের উপর যেই ফারাকটা পড়ে বা যেই চেঞ্জটা হয়, সেটাই হলো আমাদের মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। মনে থাকবে আই থিঙ্ক। তাহলে এটাই হলো আমাদের প্রথমটাই আমাদের উত্তর। যার ডেফিনেশনটা হালকাও জানা থাকতো সেও পারতো। এখানে বলছে সেভিং পার ইউনিট অফ ইনকাম, অ্যাবসার্ড অপশন, কনজাম্পশন অফ পার ইউনিট ইনকাম। কেউ যদি ভালো করে না জানতে সে এটা মারতে পারতে। তারপরে আর যেটা হলো আমাদের ডি, চেঞ্জ ইন সেভিং পার ইউনিট চেঞ্জ ইন ইনকাম, ফালতু কথা। এখানে আমাদের তোমার যতটা চেঞ্জ হচ্ছে তোমার ইনকামের উপরে, তার ফলে তোমার যেই কনজাম্পশনের উপরে, কনজাম্পশন এই কানগুলো রাখতে হবে, কনজাম্পশন আর ইনকাম, কনজাম্পশনের উপরে যে প্রভাবটা পড়ছে, সেটাই হলো আমাদের এমপিসি বা মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। এখান থেকে হ্যাঁ দেখো এখান থেকে আমি দেখি, না বলে জিনিসটা আমার দেখালে ভালো হতো। দেখো তোমার আগে এখানে দেখো কনজাম্পশন রয়েছে ক্রোড় বা কোটি টাকাতে, আর এখানে আমাদের ইনকাম আছে, তাহলে ইনকাম আছে ক্রোড়ে, আর এখানে তোমার কনজাম্পশন মানে ব্যবহার। তোমার ধরো আগে এখানে ধরো 5 কোটি টাকা তোমার ইনকাম ছিল, তুমি ধরো জিনিস কিনতে, এখানে ধরো 3 কোটি টাকার একটা জিনিস কিনতে, এখানে ধরো 3 আছে, গ্রাফগুলো এখানে প্লট করা থাকলে ভালো আছে। এখানে ধরো 3 কোটি টাকার তুমি জিনিস কিনতে, জিনিসটা কিনে এবার দুটোকে যে গ্রাফে আমরা প্লট করি, এটা এই জায়গাতে গিয়ে আমাদের ইন্টারসেক্ট করছে। ঠিক আছে, এবার তোমার ধরো যে ইনকাম 5 কোটি থেকে এবার বেড়ে হয়ে গেছে আমাদের 10 কোটি ইনকাম। ঠিক আছে, ইনকাম বেড়ে 10 কোটি হয়ে গেলো, বা বেড়ে আমাদের এখানে আসলো ইনকামটা। আর যে তোমার কনসামশন, দেখি কনসামশনটাও বেড়ে গেল, বেড়ে আমাদের কনসামশনটা আগে অবধি করতে তুমি ধরো 3 কোটি টাকার করতে, এখন করছে 5 কোটি টাকা। ঠিক আছে, তাহলে এই অবধি আসছে আমাদের। এবার দুটো যে ইন্টারসেকশন পয়েন্ট, সেটাই হলো আমাদের ইন্টারসেকশন পয়েন্ট। আর যতটা চেঞ্জ আসছে, ধরো এখানে ডেল্টা ওয়াই মানে Y1 Y2, আর আমাদের ডেল্টা সি মানে আমাদের কত MN, মানে মার্জিনাল প্রপেনসিটির কথা বলছে। এই যে চেঞ্জটা আসলো সেটাই হলো এই পাশে যেই চেঞ্জটা আসলো, আর এই পাশে যেই চেঞ্জটা আসলো, এটাই হলো আমাদের মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। যদি তোমাকে ফর্মুলা জিজ্ঞেস করে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউমের, মেরে দেবা ফর্মুলা যে আমাদের কি ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই। ঠিক আছে, এখান থেকে ফর্মুলাটা কোনদিন আসবে জিজ্ঞেস করেনি, মানে আমি তো পাইনি, হয়তো জিজ্ঞেস করে থাকতে পারে। একবার বলে দিলাম গ্রাফটা প্লট করে, যদি তোমাদের বুঝতে সুবিধা হয়। টিএনটি ওইটা তো বলাই হলো না, এই দুই ভাইয়ের কথা ভালো করে, জিডিপি আর জিএনপি। জিডিপি, আগে জিডিপির ফুল ফর্ম কি আমরা জানি? জিডিপির ফুল ফর্ম হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে কি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর জিএনপির ফুল ফর্ম হলো কি আমাদের গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ক্লাসটা পুরোপুরি রেকর্ড হয়ে যাওয়ার পরে দেখি যে এই জিডিপি জিএনপির এখান থেকে ভয়েস রেকর্ড হয়নি। ঠিক আছে,
মানে পুরো ক্লাসটা 1 ঘন্টার কাছাকাছি রেকর্ড হয়ে যাওয়ার পরে একবার দেখছি এখান থেকে ভয়েস রেকর্ড হয়নি। সো আরেকবার এখান থেকে আমি বলে দিচ্ছি জিডিপি জিএনপি এর এখান থেকে ক্লাসটা কমপ্লিট করি, ঠিক আছে, পরে অ্যাড করে দেবো। চলো, আমরা জিডিপি জিএনপি অব্দি এসেছিলাম, যে জিডিপির ফুল ফর্ম কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিএনপির ফুল ফর্ম কি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে। এবার এগুলোর বাংলা, তোমার বাংলা জানার প্রয়োজন নেই, তোমার বাংলা তোমার পরীক্ষাতে আসবে না, তোমাকে পরীক্ষাতে ইংলিশের ডেফিনেশন সহই জিজ্ঞেস করবে। আর যদি বাংলা দেয়ও তোমাকে বাংলাতেই দিয়ে দেবে, গ্রস গয়রা ফেলা সেরকম ভাবে দিয়ে দেবে, ঠিক আছে। তো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এর ডেফিনেশনটা কি, যে আমাদের টোটাল ভ্যালু অফ ফাইনাল গুডস, এই টার্মগুলো মনে রাখবে, যে টোটাল ভ্যালু অফ ফাইনাল গুডস প্রডিউসড উইদিন আ কান্ট্রি বা উইদিন আ টেরিটরি, এটা মনে রাখতে হবে তোমার, যে টোটাল ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন আ কান্ট্রি বা টেরিটরি। বোঝা গেছে? এটাকে সোজা হয়ে বলতে গেলে এটাই বোঝায় যে ইন্ডিয়ার মধ্যে একদম, আগে ফাইনাল গুড আর ইন্টারমিডিয়েট গুডটা বলি তারপরে বুঝছি। যে ইন্টারমিডিয়েট গুড মানে হলো যেই গুড গুড বা গুডস, ঠিক আছে, মানে মালপত্র, যেই দ্রব্যগুলো আমাদের ব্যবহার করা হয় একটা ফাইনাল গুড তৈরি করতে গেলে, সেটাকেই বলে আমাদের ইন্টারমিডিয়েট গুড। যেমন ধরো একটা ব্যাট তৈরি করা হবে, একটা ব্যাট তৈরি করতে গেলে একটা গাছ প্রয়োজন, দেন ওটাকে অনেকভাবে প্রসেস করে সেই ফার্মেন্টেশন করা হয়, দেন ঠিক আছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যাওয়ার পরে সেটাকে একদম রূপ দিয়ে ওটাকে একটা ব্যাট তৈরি করা হয়, ঠিক আছে। কিন্তু ব্যাটটা যেটা আমরা পেলাম সেটা হলো আমাদের একদম ফাইনাল আলটিমেট প্রোডাক্ট। কিন্তু সেটা যখন প্রথম অবস্থায় যায়, প্রথমে একটা গাছের চারা ছিল, গাছের চারা থেকে গাছ হলো, তারপরে আমাদের এই ইন্ডাস্ট্রি গুলোতে গেল, ওখানে গিয়ে ওটা ঠিকঠাক ভাবে একদম ব্যাটের রূপ পেয়ে বাইরে বেরোলো। ততক্ষণ পর্যন্ত ওর যেই ভাগগুলো ছিল, ওই গাছ, চারা গাছ, ওটা ছিল আমাদের ইন্টারমিডিয়েট গুড, ওই ফাইনাল গুডটার সাপেক্ষে, ঠিক আছে। এবং যেটা আলটিমেটলি শেষে আমরা ব্যাটটা পেলাম, ওটা হলো আমাদের ফাইনাল গুড, ঠিক আছে। এবার এটাই আমাদের বলছে যে তোমার একটা কান্ট্রির মধ্যে ফাইনাল গুড, যে যতটা ফাইনাল গুড প্রোডাকশন হবে বা যতটা সার্ভিস প্রোডাকশন হবে, সেটাকে আমাদের কি বলা হবে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা আমাদের জিডিপি, ঠিক আছে। এবার জিএনপি তে আসে, জিএনপি আর জিডিপি পুরোপুরি সেম, কিন্তু জিএনপি তে একটা তফাৎ চলে আসে, যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এই ন্যাশনাল থেকেই এখানে আমাদের উত্তর লুকিয়ে থাকবে। যে আমাদের জিডিপি, জিডিপিতে ধরো আমাদের জিডিপি, ঠিক আছে, জিডিপি তো আমাদের যেটা ওই দিনা কান্ট্রির মধ্যে যতটা তৈরি হচ্ছে, টাকা প্রডিউস হচ্ছে বা আমাদের ফাইনাল গুড প্রডিউস হচ্ছে, সেটা জিডিপি। এই জিডিপির মধ্যে যদি আমরা আহ যেই ভারতীয়রা বাইরে থাকে, বাইরে বা অন্য দেশে থাকে, তাদের ইনকাম, যেমন ধরো তোমার কোনো পরিচিত কেউ থাকতেই পারে বাইরে, সে বাইরে কোনো ভালো জব করে, সেখান থেকে সে টাকা ইন্ডিয়াতে পাঠায়। এবার সেরকম সিমিলারলি যারা বাইরের থেকে, মানে ইন্ডিয়ান ন্যাশনালস যারা বাইরে থাকে, সেই বাইরে থেকে যেই টাকাটা ইন্ডিয়াতে পাঠায়, যখন সেই বাইরের টাকাটা আমরা আমাদের জিডিপিতে ইনক্লুড করব, সেই জিডিপিটা আমাদের রূপ পেয়ে যাবে জিএনপির। বোঝা গেছে? তাহলে তাহলে জিএনপি মানে কি, আমাদের গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা টোটাল ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই ন্যাশনালস অফ আ কান্ট্রি, ঠিক আছে। এই ন্যাশনালস অফ আ কান্ট্রি, এই রুট ওয়ার্ডটা বা এই টার্মটা তোমার মনে রাখতে হবে, সেগুলো কি পয়েন্ট, ঠিক আছে। এখান থেকে তোমার পুরো প্রশ্ন একদম উত্তর চলে আসবে। বোঝা গেছে আই থিঙ্ক। তাহলে এরকম ভাবে আমাদের প্রশ্নটা জিজ্ঞেস করা হয় যে আমরা জিডিপি থেকে জিএনপি তে মানে যদি যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে। তাহলে আমাদের, যেমন বললাম না, যে আমাদের ফরেন ইনকাম বা আমাদের যে ন্যাশনালদের ইনকাম, ওটাকে বলে আমাদের ফরেন ইনকাম বা নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড। মানে অ্যাব্রড মানে বিদেশ, বিদেশ থেকে যে নেট, একদম নেট মানে একদম নেট, যে ফরেন ইনকামটা আসছে সেটাকে বলা হয় নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড, ঠিক আছে। NFIA শর্ট ফর্ম এটাকে লেখা হয়। তাহলে বোঝা গেছে আই থিঙ্ক। যখন এই জিডিপির মধ্যে আমরা ওই NFIA টা যুক্ত করে দেবো, সেই জিডিপিটা আমাদের কি হয়ে যাবে, জিএনপি তে পরিণত হয়ে যাবে। এবং সিমিলারলি যখন জিএনপি তে আমরা রয়েছে, ঠিক আছে, এই জিএনপির মধ্যে যখন আমরা আমাদের যেই ইন্ডিয়ান ছাড়া বাইরের দেশের যেই ন্যাশনালস, সেই ন্যাশনালদের ইনকামটা যখন আমরা জিএনপি থেকে বিয়োগ করে দেবো, তখন আমরা কিসে পৌঁছে যাবো, জিডিপি। কারণ আমরা কি জানতাম, জিডিপির মধ্যে তো আমাদের টেরিটরি ইনকামটা রয়েছে, তার সাথে আমাদের বাইরের যে ন্যাশনালদের ইনকামটা যোগ করলে আমাদের জিএনপি তে চলে আসছি আমরা। এবং সিমিলারলি জিএনপি তে যখন আমাদের বিদেশিদের ইনকামটা যখন আমরা এখান থেকে বিয়োগ করে দেবো, বিদেশি মানে ইন্ডিয়ান ন্যাশনাল যারা বাইরে থাকে, তাদের ইনকামটা যখন বিয়োগ করে দেবো, মানে NFIA, জিএনপি মাইনাস NFIA বা নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড, যখনই মাইনাস করে দেবো এটা, তখন আমরা জিডিপিতে পৌঁছাবো, ঠিক আছে। এটা একটু ডেপথের কনসেপ্ট। এটা নিয়ে একটা প্রশ্ন এখানে আছে, আমি সেদিন দেখলাম এই সেটটা লাগাতে গিয়ে বাড়িতে,
যখন আমি এটা থেকে আরেকটা প্রশ্ন পরের ক্লাসে আমি চেষ্টা করবো এই জিডিপি জিএনপি কনসেপ্টটা আরেকটু ডেপথ থেকে ঢোকার এবং আরেকটু এক্সপ্লেন করার চেষ্টা করবো। ঠিক আছে, চল 6 নম্বর কোশ্চেন মুভ করি। দ্য ফার্স্ট এভার ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যানাউন্সড ইন হুইচ ইয়ার? বলো, 5টা ক্লাসের দম দেখেছো? পুরো সিমিলার জিনিস একদম প্রশ্ন উঠে চলে এসেছে। ঠিক আছে, একদম করানো জিনিস যে আমি কম করে মানে 5-7 বার বলেছি জিনিসটা। ওই প্রথম না সেকেন্ড ক্লাসের দিকে আছে, গিয়ে দেখবে একবার। যে যখন আমরা 5 ইয়ার প্ল্যান করাচ্ছিলাম, মানে আমি করাচ্ছিলাম 5 ইয়ার প্ল্যান, তখন ওখানে আমি বলেছিলাম যে আমাদের সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের সময় আমাদের কি গ্রহণ করা হয়? সেকেন্ড আইপিআর, আইপিআর বা আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন। ঠিক আছে, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের সময় গ্রহণ করা হয়। এবার সেই সাথেই আমি বলে দিয়েছিলাম যে আমাদের ফার্স্ট পলিসি রেজলিউশন কবে আসে, মানে ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন কবে আসে, সেকেন্ড কবে আসে, থার্ড কবে আসে, এই 2-3টা আমি বলে দিয়েছিলাম। যদি কারো শোনা থাকতো সেটা আরামসে মেরে বেরিয়ে। চলো, কি বলছে? ফার্স্ট এবার ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন মানে আইপিআর, এটাকে শর্ট ফর্মে আমাদের আইপিআর বলে। ঠিক আছে, এই আইপিআরটা প্রথম আইপিআর আমাদের কত সালে গ্রহণ করা হয়? আইপিআর দ্যাট মিনস আমাদের এই ইন্ডাস্ট্রি গুলোকে ডেভেলপ করার জন্য, মানে ভারত তো তখন জাস্ট স্বাধীন হয়ে যায়। এবার ইন্ডাস্ট্রি গুলোকে তো ডেভেলপ করতে হবে, তার জন্য একটা আমাদের একটা পদ্ধতি ভাবতে হবে, পদ্ধতি বা একটা গ্রাফ টাইপের, যে এভাবে এভাবে আমরা আমাদের ইন্ডাস্ট্রি গুলোকে আস্তে আস্তে গ্রো করাবো। তাহলে এটার উত্তর আমাদের হয়ে যাবে 1948। ঠিক আছে, স্বাধীনতার জাস্ট পরের বছর, যে 1948 সালে আমাদের প্রথম পলিসি রেজলিউশন গ্রহণ করা হয়। ঠিক আছে, এবার আসি আমাদের সেকেন্ড সেকেন্ড আইপিআর। এটাও খুব ইম্পর্টেন্ট, এটা থেকেও খুব প্রশ্ন জিজ্ঞেস করা হয়, যেটা আমাদের সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের সময় তৈরি হয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন। এটা কত সালে হয়? 1956। খুব ইম্পর্টেন্ট, মনে রাখা প্রয়োজন। কত সালে হয় আমাদের সেকেন্ড আইপিআর? 1956। এটাকে বলা হয় ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এই লাইনটা থেকেও প্রশ্ন আসে। নিচে 4-5টা আমাদের মোটমাট আমাদের কটা আছে বলতো? এই যে আমাদের আইপিআর আছে আমাদের মোটমাট 5টা। এই 5টা আইপিআর এর তোমাকে 4টে অপশন দিয়ে দেবে, বলবে এর মধ্যে কোনটাকে আমাদের বলা হয় ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। মারতে হবে আমাদের এই সেকেন্ডেরটা। ঠিক আছে, সেকেন্ড আইপিআর। এটা বলে দিলাম যে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের সময় এটাকে গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে, আর কি দেওয়া আছে এখানে? স্টেটমেন্ট অফ ইন্ডিয়া দরকার নেই তেমন একটা, জাস্ট এটা ডেফিনেশন টাইপের। ঠিক আছে, বোঝা গেছে? চলো, ভাই সাথে সাথে তাহলে আমি এই যে আমাদের 5-6টা আছে, এই 5-6টা আমি একবার রিভাইজ করি হালকা করে। যেমন আমাদের প্রথম প্রথম আইপিআর কত সালে আসে? 1948 সালে। ঠিক আছে, আর আমাদের যে সেকেন্ড আইপিআর তো এখানেই রয়েছে আমাদের 1956 সালে। ঠিক আছে, এটার উপর আমাদের জোর দেওয়া হয় যে পাবলিক সেক্টরের উপরে রয়েছে, পাবলিক সেক্টরের গুলোর উপরে জোর দেওয়া হয় সেকেন্ড আইপিআর এ। এরপর আসছে আমাদের 3 নম্বর আইপিআর, যেটা হলো 1977 সালে আমাদের ইয়ে করা হয়। সেটাতে আমাদের কি করা ছিল, মানে কোন কোন জিনিসটার প্রতি ধ্যান দেওয়া হয়েছিল? সেটা হলো আমাদের কটেজ ইন্ডাস্ট্রি বা স্মল ইন্ডাস্ট্রির উপরে, বা এরকম ভাবে মনে রাখতে পারো কটেজ বা স্মল ইন্ডাস্ট্রির উপরে থার্ড আমাদের আইপিআর এ ধ্যান দেওয়া হয়েছিল। দেন আসে আমাদের 4 নম্বরটা, 4 নম্বর হলো 1980। এটাতে আমাদের কিসের উপর ধ্যান দেওয়া হয়েছিল? কনসেপ্ট অফ ফেডারেশন। এই লাইনটুকুই শুধু মনে রাখবে যে কনসেপ্ট অফ ফেডারেশন উপরে কত নম্বর আইপিআর এ ধ্যান দেওয়া হয়েছিল? আমাদের 1980 আইপিআর এ। ঠিক আছে, এরপরে যে লাস্ট আইপিআর আমাদের, লাইক আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট আমরা জানি, এই 1 নম্বর এই লাস্ট আইপিআরটাকে আমাদের, এটা আমাদের কত সালে আসে? 1991 সালে। কত সাল? 1991 সালে। এই সময় আমাদের প্রধানমন্ত্রী কে ছিল জিজ্ঞেস করা হয়, আমাদের প্রধানমন্ত্রী তখন ছিল পিভি নরসিমহা রাও। আর আমাদের ফিনান্স মিনিস্টার কে ছিল? আমার একজন ফেভারিট ব্যক্তি, তিনি তিনি হলেন আমাদের মনমোহন সিং। মনমোহন সিং ছিল তখন আমাদের ফিনান্স মন্ত্রী বা ফিনান্স মিনিস্টার। ঠিক আছে, এবং এই জিনিসটা কি ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস বা 1991 সালের এই জিনিসটা কি? ব্যাপারটা হলো তখন আমাদের এই যে ইন্ডিয়া, ইন্ডিয়া একদম প্রথম পর্যায়ে ছিল সোশ্যালিস্টিক। ঠিক আছে, সোশ্যালিস্টিক মানে মানে আমি নিজেতেই নিজে সন্তুষ্ট, কারোর প্রয়োজন নেই, এমন একটা ব্যাপার। যে বাইরে থেকে কোনো ইনভেস্টমেন্ট নেবো না, বাইরে কোনো ইনভেস্টমেন্ট করবো না, নিজের দেশেই যা প্রডিউস করবো তাই খাবো, তাই নিয়ে বাঁধ। এবার আমাদের তখন এরকম করতে করতে 1991 সাল অব্দি গিয়ে ইন্ডিয়ার অবস্থা মানে একটু পাতলা হয়ে যায় বলা যেতে পারে। ঠিক আছে, মানে আমাদের ফরেক্স রিজার্ভ শেষ হয়ে যায়। কি শেষ হয়ে যায়? ফরেক্স রিজার্ভ। ফরেক্স রিজার্ভ জিনিসটা কি? মানে আমাদের ফরেন কান্ট্রির যেই টাকা পয়সা আমাদের ভারতে থাকে না, বা তুমি ধরো ফরেন থেকে কিছু কিনতে চাইছো, তোমার কিনতে গেলে কি তুমি ইন্ডিয়ান রুপিতে কিনতে পারবে? তুমি ধরো ইউএসএ থেকে চাইছো, ইন্ডিয়ান রুপিতে তুমি কিনতে পারবে না, তোমার তো ডলার দিয়ে কিনতে হবে। বাট সেই ডলারটাই যদি আমাদের ইন্ডিয়াতে থাকে, সেটাকেই বলে ওয়ান কাইন্ড অফ ফরেক্স রিজার্ভ। ঠিক আছে, সেই ফরেক্স রিজার্ভ আমাদের শেষ হয়ে গিয়েছিল। বোঝা গেছে? এবার এই ফরেক্স রিজার্ভ শেষ হয়ে যাওয়ার জন্য আমরা তো বাইরে থেকে কিছু ইম্পোর্ট মানে কিনতেও পাচ্ছি না, এক্সপোর্ট করতে পারছি, ঠিক আছে, কিন্তু ইম্পোর্ট করতে পারছি না। মানে চাপের ব্যাপার তৈরি হয়ে গেছিল, খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল ইন্ডিয়ার। ঠিক আছে, দেন আমাদের এই দুজন মিলে, যে পিভি নরসিমহা রাও আর আমাদের মনমোহন সিং, দুজন মিলে ডিসাইড নেয় যে ইন্ডিয়াকে আর এই
সোশ্যালিস্টিক ওয়েতে রেখে আমাদের লাভ নেই, আমাদের ইন্ডিয়াকে এবার মিক্সড ইকোনমি করতে হবে। ঠিক আছে, মিক্সড ইকোনমি বা আমাদের লিবারেল করতে হবে। লিবারেল বা আমাদের এখানে গ্রহণ করা হয় তিনটে পলিসি। কি কি আমাদের? এলপিজি, বা এই 1991 এটাকে আমাদের এলপিজি রিফর্ম নামেও পরিচিত, এটা মনে রাখবে। ঠিক আছে, মানে লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন। মানে লিবারাইজেশন মানে ইকোনমিকে স্বাধীনতা দিয়ে দেওয়া হলো, বা যে আসলো যার ইচ্ছা হয় এসে বিজনেস করো বা যা ইচ্ছা হয় করো, এই জিনিসটা। এলপিজি, প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন। প্রাইভেটাইজেশন মানে বিভিন্ন যে কোম্পানিগুলো, যে প্রাইভেট কোম্পানি, তাদেরকে অ্যালাউ করা হয়। আর গ্লোবালাইজেশন মানে পুরোপুরি গ্লোবাল বা বিশ্বের সামনে আমাদের ইন্ডিয়ান যে ইকোনমিটাকে সেটাকে একদম খুলে দেওয়া হয়, যে এবার যে আসো ইচ্ছা হয় এসে বিজনেস করো, যে আমাদের সরকার তাকে একটা ঠিকঠাক মাপের প্রফিট দাও, এসে নিজের ব্যবসা নিজে করবে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের এখানে গ্রহণ করা হয়। জিজ্ঞেস করা হয় পরীক্ষাতে যে এলপিজি রিফর্মস কত সালে গ্রহণ করা হয়? 1991। অপশনে 92 থাকে, 92 মেরো না, আমার সাথে এই ভুলটা হয়েছিল বলে আমি বলে দিলাম। ঠিক আছে, 1991। চলো বলে দিলাম তাহলে এই কটা। আর নেই আই থিঙ্ক আমাদের যে আইপিএল গুলো আর নেই, এই কটাতেই 1991 গিয়ে আমাদের এটা শেষ হয়, মানে আইপিএল এর যুগ। দেন এটাকে আই থিঙ্ক আমার যদি মনে করছে কোম্পানিস অ্যাক্ট দিয়ে এটাকে রিপ্লেস করে দেওয়া হয়, কোম্পানিস অ্যাক্ট। এটা একটু দেখতে হবে আমার। চলো 7 নম্বর আছে। হু অ্যাপয়েন্টস দ্য ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স? কোনো জিনিস না, কোনো জিনিস না, বলো দেখি। কোনো জিনিস না, কোনো জিনিস না, সেদিন একটা প্রধানমন্ত্রী থেকে একটা কোশ্চেন পেয়েছিলাম, সেখান থেকে 5টা ক্লাসের মধ্যে আমি বলেছিলাম যে প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রী নিয়ে বলতে বলতে বলে দিয়েছিলাম যে কিভাবে আমাদের যে কাউন্সিল অফ মিনিস্টাররা হয় ওদেরকে অ্যাড করা হয়। ঠিক আছে, কথাগুলো যদি কেউ ভালো করে শুনে থাকতো সুবিধা হতো। চলো তাহলে এখানে দুটো আর্টিকেল আছে, খুব ইম্পর্টেন্ট। এই দুটো আর্টিকেলই আমরা আস্তে আস্তে ভালোভাবে দেখে নেবো। আর যে যে কিওয়ার্ড গুলো বা কি পয়েন্ট গুলো সেটুকু আমরা মনে রাখবো। এই লাইনগুলো দেখে ভাবো না যে এত বড় বড় লাইন কি করে মনে রাখবো। ভাই কোনো প্রয়োজন নেই লাইন মনে রাখা, লাইন মনে রাখতে হয় না। তোমাকে আমি যে কিওয়ার্ড গুলো বলতে মনে রাখতে বলবো, তুমি জাস্ট সেগুলো মনে রাখো, তোমার পরীক্ষাতে কোশ্চেন আরামসে নেমে যাবে। ঠিক আছে, আগে এটা আমি তোমাদের বোঝাই ভালো করে, তারপরে এই উত্তরটাতে আসছে। আমাদের 74 নম্বর আর্টিকেল, 74 আর 75 নম্বর, এই দুটো আর্টিকেল মিলিয়ে আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের যে কাউন্সিল অফ মিনিস্টার, এই দুজন সম্পর্কে খুব ভালোভাবে বলা আছে। এই দুটো একটু দেখে নিই আমরা। আমাদের যে 74 নম্বর আর্টিকেল, এখানে কি বলা আছে? যে আমাদের একটা কাউন্সিল অফ মিনিস্টার থাকবে। দেখো জাস্ট এখানে লেখা আছে ফার্স্ট লাইনেই, যে একটা কাউন্সিল অফ মিনিস্টার থাকবে এবং তারা প্রেসিডেন্টকে এইড অ্যান্ড অ্যাডভাইস করবে। এইড মানে সাহায্য, অ্যাডভাইস মানে পরামর্শ দেওয়া। ঠিক আছে, এইড এবং অ্যাডভাইস করবে আমাদের কাউন্সিল অফ মিনিস্টার। দেন আসে আমাদের কাউন্সিল অফ মিনিস্টার, বাংলা হলো মন্ত্রী পরিষদ। ঠিক আছে, সো দেয়ার শ্যাল বি এ কাউন্সিল অফ মিনিস্টার, নাইস ইম্পর্টেন্ট পয়েন্ট, উইথ দ্য পিএম অ্যাট দ্য হেডেড টু এইড আর অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট। এই লাইনটা থেকেও পরীক্ষাতে প্রশ্ন হয় স্টেটমেন্ট ওয়াইজ, যে কাউন্সিল অফ মিনিস্টার থাকবে, তাকে হেড করবে, মানে হেড করবে না, পরিচালনা করবেন আমাদের পিএম, এবং এবং কাকে অ্যাডভাইস, এইড আর অ্যাডভাইস করবেন, তাকে তিনি হলেন আমাদের প্রেসিডেন্ট। বোঝা গেছে, এই লাইনটা ধরে আমাদের পরীক্ষা সেম টু সেম কোশ্চেন তুলে দেয়। দেন আসে আমাদের অ্যাডভাইস টার্ম, দরকার নেই বেশি, একটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে না। মানে বলছে এখানে যে অ্যাডভাইসটাই সিও, মানে সিওএম, মানে কাউন্সিল অফ মিনিস্টাররা প্রেসিডেন্টকে করবে, এটা মানে নিয়ে কোনোদিন কোর্টে ফোর্টে গিয়ে মানে তুমি কেস করতে পারবে না, যে আমাদের এই প্রেসিডেন্টের ধরো ইচ্ছা হলো যে ভাবছে যে কাউন্সিল অফ মিনিস্টার ওনাকে ভুল সাজেশন দিয়েছে, উনি গিয়ে কোর্টে গিয়ে কেস করবে, সেটা পারবে না। ঠিক আছে, পরেরটাতে আসি, পরের এই 25 নম্বর। ভাই 25 নম্বর ভোলাই যাবে না ভাই, কতটা ইম্পর্টেন্ট আমাদের বলে বোঝানো হতো না 25 নম্বর। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, আদার প্রভিশনস অফ মিনিস্টার, মানে মিনিস্টারদের আদার অন্য জিনিস সম্পর্কে বলা আছে, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। এইখান থেকে শুরু, প্রাইম মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। বোঝা গেছে, এই জিজ্ঞেস করা হয় প্রাইম মিনিস্টারকে কত নম্বর আর্টিকেলের মাধ্যমে অ্যামেন্ড বলছি কেন, অ্যাড করা হয়, অ্যাড করা হয় বা নিযুক্ত করা হয়, অ্যাপয়েন্ট করা হয়। কত নম্বর? 75 নম্বর। কে অ্যাড করে? প্রেসিডেন্ট অ্যাড করে। 4-5টা প্রশ্ন তৈরি হবে এখান থেকেই। ঠিক আছে, দেন আসছে আমাদের মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অন দ্য অ্যাডভাইস অফ প্রাইম মিনিস্টার। বোঝা গেছে জিনিসটা, যে মিনিস্টারদের কি অ্যাড করে? আমাদের প্রেসিডেন্ট অ্যাড করে, কিন্তু একা একা না, এই যে আমাদের পিএম এর পরামর্শ নিয়ে দেন অ্যাড করে। দেন এখানে আরো আছে যে মিনিস্টাররা নিজের যেই পদ সেটাকে হোল্ড করে প্লেজার অফ প্রেসিডেন্ট, মানে যতদিন প্রেসিডেন্টের কাছে প্লেজার পৌঁছতে থাকবে ততদিনই আহ ওরাই পড়ে থাকবে। প্লেজার দ্যাট মিনস যা ইচ্ছা ভাবতে পারো তোমরা, প্লেজার একটা এক ধরনের ভালোবাসা ভাবতে পারো, ওয়ান কাইন্ড অফ, যে কাউন্সিল অফ মিনিস্টারদের ভালোবাসা বা প্লেজার যতদিন প্রেসিডেন্টের কাছে যেতে থাকবে ততদিন তিনি এই কাউন্সিল অফ মিনিস্টারদের পদে রাখবেন। ঠিক আছে, কেমন যেন লাগে লাইনটা শুনতে পর।
শুধু জাস্ট এটুকু মনে রাখবে, প্লেজার অফ প্রেসিডেন্ট কত নম্বর আর্টিকেল আছে আমাদের? 75 নম্বর। তারপর কাউন্সিল অফ মিনিস্টার, এই তো অসম্ভব ইম্পর্টেন্ট আরো একটা পয়েন্ট ভোলা যাবে না, ঠিক আছে? যে আমাদের যে কাউন্সিল অফ মিনিস্টার্স, এরা কালেকটিভলি, এই লাইন এই কিওয়ার্ডটা মনে রাখবে, কালেকটিভলি রেসপন্সিবল টু হাউস অফ পিপল। মানে আমাদের লোকসভার কাছে এই কাউন্সিল অফ মিনিস্টাররা কালেকটিভলি মানে যৌথভাবে দায়বদ্ধতা থাকে, মানে দায়ী থাকে, ঠিক আছে? দেন আসে আমাদের প্রাইম মিনিস্টার এন্টার্স অফিস দ্য প্রেসিডেন্সিয়াল, ঠিক আছে? মানে আমাদের যে প্রাইম মিনিস্টারকে ওথ বা আমাদের যেই ইগুলো আছে, কি বললাম, কাউন্সিল অফ মিনিস্টার, ওদেরকে ওথ কে করান? আমাদের ওথ করান আমাদের প্রেসিডেন্ট, ঠিক আছে? নম্বর এখানে বলছি 6 নম্বর বলছি, 6 মাস। যদি তুমি 6 মাস আইদার যে কোনো হাউসের যদি মেম্বার না হও, কিন্তু তুমি একটা মিনিস্ট্রি হোল্ড করছো, ঠিক আছে, তাহলে তোমাকে কি করে দেওয়া হবে? বরখাস্ত করে দেওয়া হবে। সেই জিনিসটা বলা আছে এখানে। মানে 6 মাসের মধ্যে তোমার যে কোনো একটা, আমাদের লোকসভা রাজ্যসভা আছে, তার মধ্যে তোমাকে মানে সেই যে কোনো একটা কক্ষের তোমার মেম্বার হতে হবে, আদারওয়াইজ তোমার যে মিনিস্ট্রি সেটা চলে যাবে, ঠিক আছে? লোকসভা কত নম্বর আর্টিকেল আছে আগে বলি? পার্লিয়ামেন্ট, পার্লিয়ামেন্ট আছে আমাদের 79, 79 নম্বর আর্টিকেল আছে। যেটা আমাদের জাস্ট তারপরে আছে আমাদের রাজ্যসভা, রাজ্যসভা তাহলে কত নম্বর আর্টিকেল? আমাদের 80 নম্বর। আর লোকসভা হলো 81 নম্বর আর্টিকেল, মনে রাখা প্রয়োজন, আশা করি। দেন স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্স ডিটারমাইন্ড বাই পার্লিয়ামেন্ট, মানে এদের যে স্যালারি অ্যালাউন্স, স্যালারি বা আমাদের কাউন্সিল অফ মিনিস্টার আর প্রাইম মিনিস্টার যে স্যালারি, মানে ওরা যে টাকা পয়সাটা পায়, সেটা ওরা নিজেরাই নির্ধারণ করে, ঠিক আছে? পার্লামেন্ট থেকে ওদের এটা নির্ধারণ করে দেওয়া হয়, ঠিক আছে? তাই বলে যখন যত বাড়াতে চাইবে তত বাড়াতে পারে না, একটা নির্ধারিত একটা সীমা থাকে, যার মধ্যে থেকেই ওদেরকে জিনিসটাকে রেগুলেট করতে হবে, বোঝা গেছে? তো কি হবে, যে কাউন্সিল অফ মিনিস্টারদের কেয়ার করে, কি পেলাম আমাদের? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাডভাইস অফ প্রাইম মিনিস্টার, বোঝা গেছে? যেই জিনিসটা সেদিন আমি মুখে শুধু বলেছিলাম, সেটা আজকে একবার এখানে লেখা অবস্থাও দেখিয়ে দিলাম, আশা করি মনে থাকবে। ভালো কোশ্চেন, বলার নেই কোশ্চেনটা দেখে, একবার শুধু কোশ্চেনটার দিকে তাকাও। আর 3 নম্বর না 4 নম্বর ক্লাসটা থেকে একটু দেখো, 3 নম্বর, আই থিঙ্ক 3 নম্বর না 2 নম্বর, না হলে 3 নম্বর, ওখানে গিয়ে দেখো সেম টু সেম অ্যাজ ইট ইজ কোশ্চেন আমি এই যে পাশে এই ফুটনোট গুলো থাকে এখান থেকে করি, যে আমাদের ড্রাফটিং কমিটি কত সালে তৈরি হয়েছিল, কে তৈরি করেছিল, এবং কতজন মেম্বার ছিল, সব বলে দিল। কে তৈরি করেছিল? আমাদের বি.আর. আম্বেদকর বা বাবা সাহেব আম্বেদকর তৈরি করেছিল আমাদের। কে তৈরি করেছিল? বি.আর. আম্বেদকর। এবং চেয়ারম্যান নিয়ে এখানে চেয়ারম্যান ছিল, কতজন মেম্বার ছিল আমাদের ড্রাফটিং কমিটির? 7 জন মেম্বার ছিল, ঠিক আছে? এবং কত সালে এটা তৈরি হয়েছিল? 18, 25, 20 না 29? 29 আগস্ট গিয়ে দেখবে, পুরো সিমিলার ভাবে আমি লেখা ছিল এটা এখানে। আর আমি বলেও দিয়েছিলাম যে 29 আগস্টটা তোমার আরো ভালো হ্যাঁ মনে রাখতে হবে, কারণ 47-এ তৈরি হয়েছিল, সবাই পারবে, কিন্তু 29 আগস্টটা যে জানবে সে বেরিয়ে যায়। যেমন দেখো এখানে অপশন গুলো দেখো এত ক্লোজ দিয়েছে, 25 আগস্ট, 20 আগস্ট, ঠিক আছে? 29 আগস্ট সমেত মনে রাখা দরকার একদম, বোঝা গেছে? আই থিঙ্ক জিনিস কমন পাওয়া যাচ্ছে। স্যার ড্রাফটিং কমিটির মেম্বার আমি বলে দিলাম, কতজন মেম্বার ছিল আমাদের? 7 জন মেম্বার। এটা বলতো যে চিফ ড্রাফটসম্যান, আমাদের যেই কনস্টিটিউশনের চিফ ড্রাফটসম্যান কাকে বলা হয়? তখন কিন্তু আবার কি ওই বসন্ত কুমার বৈদ্য পদ্য মেরে দিও না, বসন্ত কুমার বৈদ্য আমাদের হিন্দিতে ক্যালিগ্রাফি করেছিল কনস্টিটিউশন, কিন্তু উনি চিফ ড্রাফটসম্যান ছিল না। চিফ ড্রাফটসম্যানের নাম হলো আমাদের সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায় না ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ঠিক আছে? আমাদের চিফ ড্রাফটসম্যান ছিল সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ঠিক আছে? কনস্টিটিউশনাল অ্যাডভাইজার কে ছিল আমাদের, বা আমাদের ল বেসিসে যে অ্যাডভাইস গুলো করতো, তিনি কে ছিল না, মানে তার নাম কি আমাদের? তিনি হলেন আমাদের বি.এন. রাও। ঠিক আছে? আই আরো 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 যেই ফান্ডামেন্টাল ডিউটিস এর উপরে যে কমিটিটা গঠন করা হয়েছিল, তার হেড কে ছিল আমাদের? তার হেড ছিল আমাদের বল্লভ ভাই প্যাটেল। আরো কি মনে করা যায়? উম ঠিক আছে, এ কটাই থাক। পরের দিন আবার যখন এই রিলেটেড কোনো কোশ্চেন আসবে আরো পোস্টমর্টম করবো, ঠিক আছে? যেহেতু এই প্রশ্নটা কমন, এর জন্য আমি এখন কোনো ফুট নোট আজকে অ্যাড করি, জাস্ট দেখানোর জন্য যে কোশ্চেন এই 5টা ক্লাস থেকেও একদম গাদা গাদা কোশ্চেন কমন আসছে। চল, 9 নম্বর কোশ্চেন, মাজুলি ইজ দ্য লার্জেস্ট রিভারাইল আইল্যান্ড, ঠিক আছে, অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? এটা আমাদের কোথায় অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং রিভার্স? মাজুলি আইল্যান্ড কোন নদীতে অবস্থিত? ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত আমাদের মাজুলি আইল্যান্ড। একদম একটা লুচ্চা প্রশ্ন দিয়েছে, কিচ্ছু নেই প্রশ্নটার মধ্যে। মাজুলি আইল্যান্ড আমাদের কোথায় অবস্থিত? ব্রহ্মপুত্র নদীর উপরে। দেখো এটা হলো আমাদের ব্রহ্মপুত্র নদীর যে গতিপথ, সেই গতিপথটা পুরোপুরি এখানে এরকম ভাবে দেওয়া আছে গতিপথটা। আর এই যে এই জায়গাটাতে গিয়ে আমাদের এই মাজুলি আইল্যান্ডটা ফর্ম হচ্ছে, ঠিক আছে? দেন ব্রহ্মপুত্র এরকম আস্তে 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 এই পাশ থেকে এসে এরকম ভাবে আমাদের বাংলাদেশের মধ্যে ঢুকে যায়। আর এই পাশটাতে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, আর এই পাশে আমাদের বাংলাদেশ। এইখানে সব থেকে বড় আমাদের পৃথিবীর কি তৈরি করে? আমাদের বদ্বীপ তৈরি করে। পৃথিবীর সব থেকে বড় বদ্বীপ তৈরি করেছে, মানে ডেল্টা তৈরি করেছে এই জায়গাতে
আমাদের ব্রহ্মপুত্র নদী। বোঝা গেছে? আর শুধু ব্রহ্মপুত্র নদী না তো, ব্রহ্মপুত্র আর গঙ্গা দুটোর যে মিলিত হয়ে এখানে ডিসচার্জ হচ্ছে, সেইখানে তৈরি হয়েছে আমাদের সুন্দরবন। সুন্দরবন আমাদের কিসের জন্য বিখ্যাত? আমাদের সুন্দরী গরান গেওয়া গাছগুলোর জন্য বিখ্যাত। এগুলোতে নিউমাটোফোর দেখা যায়, নিউমাটোফোর বা আমাদের শ্বাসমূল দেখা যায়, কারণ মাটি লবণাক্ত হওয়ার কারণে মাটিতে ঠিকঠাক পরিমাণে অক্সিজেন থাকে না, ফলে মূলগুলো উপর দিয়ে উঠে যায় অক্সিজেনের প্রয়োজনে। দেন আমাদের এখানে তেন্দু পাতা পাওয়া যায়, তেন্দু পাতা সেদিন সিজিএল এই কোশ্চেনটা এসেছিল যে বিড়ি বিড়ি প্রডিউস করা হয় এই তেন্দু পাতা থেকে। দেন ঠিক আছে, আর কিছুটা ঢুকে লাভ নেই। হ্যাঁ, একবারে অরিজিনটাও বলে দিই। জিজ্ঞেস করা হবে যে কোথা থেকে অরিজিন, তখন কিন্তু আমাদের বলতে হবে যে আংশি গ্লেশিয়ার নিয়ার আমাদের কৈলাস রেঞ্জ কোথায়, এবং মানস সরোবর লেক। এই তিনটে জায়গায় তোমার মনে রাখতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু কোশ্চেন তুমি গুলিয়ে ফেলবে বা করতে পারবে না, কারণ এটা অপশন আমি বেশ কয়েকবার পেয়েছি, প্রশ্নটা এক এক জায়গায় এক এক রকম ভাবে দেয়। তো আমাদের তিনটে জিনিস মনে রাখতে হবে যে আংশি গ্লেশিয়ার কোথায় অবস্থিত, কৈলাস রেঞ্জের কাছাকাছি, এবং মানস সরোবর যেই লেক আছে সেখান থেকে আমাদের ব্রহ্মপুত্র অরিজিনেট করছে, ঠিক আছে? ব্রহ্মপুত্র কয়েকটা ট্রিবিউটারি হলো, যেমন আমাদের লোহিত, দিহান, ধানসিঁড়ি, সুবর্ণশিরি, ঠিক আছে? এবং এর এই ব্রহ্মপুত্র নদী আমাদের চায়নাতে কি নামে পরিচিত? ইয়ারলুং সাংপো নামে পরিচিত। কি নামে? ইয়ারলুং সাংপো। দেন এটা উম, 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 ঠিক আছে, এ অবধি থাক, পরে অন্য তথ্য আর পরের দিন হবে। ব্রহ্মপুত্র নদী নিয়ে একদম একটা সেপারেট একটা ভিডিও বানাতে হবে। 10 নম্বর কোশ্চেন, দ্য নাইল রিভার ওয়াজ নোন অ্যাজ দ্য ব্যাকবোন অফ হুইচ কান্ট্রি? নাইল রিভার বা আমাদের নীল নদ, নাইল রিভার বা নীল নদ, নীল নদকে ইংলিশে নাইল রিভার উচ্চারণ হয়, ঠিক আছে? এই নাইল রিভার ব্যাকবোন, কার ব্যাকবোন? ব্যাকবোন বা আমাদের মেরুদণ্ড হিসেবে পরিচিত কোন দেশের? কি হবে? সুদান, ইজিপ্ট, সৌদি আরবিয়া না মরক্কো? এটা হবে আমাদের ইজিপ্ট, ঠিক আছে? ওই ছোটবেলা করতাম না যে মিশরকে নীল নদের দান বলা হয়, সেল জিনিস, ইজিপ্ট, এটা আমাদের উত্তর। দেন চলে আসি নীল নদের আমাদের দুটো ট্রিবিউটারি, মেল একদম মেন হলো দুটো ট্রিবিউটারি আছে, তিনটে আছে, কিন্তু 3 নম্বর যেটা আমাদের আতুয়ারা, আতুয়ারাটাকে আমাদের পুরোপুরি ইম্পর্টেন্ট ধরা হয় না, এই দুটো থেকে আমাদের কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়। তাহলে মেন কটা ট্রিবিউটারি আছে? দুটো, একটা হলো হোয়াইট নীল আর একটা আমাদের ব্লু নীল, ঠিক আছে? হোয়াইট নীল হলো সব থেকে এখানে বড়, আর ব্লু নীল একটু কম্পারেটিভলি একটু ছোট, বা এর যে ভলিউমটা একটু ছোট, ঠিক আছে? তাহলে হোয়াইট নীল আমাদের এরকম ভাবে জিজ্ঞেস করা হয় যে নীল নদের উৎপত্তি কোথা থেকে, তখন তোমার করতে হবে ভিক্টোরিয়া লেক। আর এই ভিক্টোরিয়া লেক হলো একদম অরিজিনাল, হলো উৎপত্তির স্থান হলো আমাদের হোয়াইট নীলের। কেন তাহলে আমাদের ভিক্টোরিয়া লেক ধরা হয়? যেহেতু বললাম যে হোয়াইট নীল অনেকটা বড়, এখানে ভলিউম যেই ওয়াটারের যেই ভলিউম সেটা অনেকটা বেশি, দ্যাটস ওয়াই এটাকে আমাদের অরিজিন পয়েন্ট ধরা হয় এই নীল রিভারের, ঠিক আছে? তাহলে কোথা থেকে আমাদের এটা অরিজিন হয়? লেক ভিক্টোরিয়া। কোথায় অবস্থিত এটি? আমাদের খার্তুম, সুদানের, ঠিক আছে, তানজানিয়া রেঞ্জে। দেন আসলে আমাদের ব্লু নীল, ব্লু নীল এটা কোথায় অবস্থিত? আমাদের লেক টানা। কোথায় অবস্থিত? লেক টানা লেকের কাছাকাছি অবস্থিত এটা, বা টানা লেক থেকে অরিজিন করছে কোথায়? ইথিওপিয়াতে, ঠিক আছে? এটুকু মনে রাখো, আরামসে কোশ্চেন নেবে, নীল রিভারের থেকে বাইরে বেশি প্রশ্ন জিজ্ঞেস করেন, ঠিক আছে? আই থিঙ্ক বোঝা গেছে। চলো নেক্সট, নেক্সট কোশ্চেন নেই, আজকের মতন ক্লাস এখানে শেষ হলো। 10টা কোশ্চেন, কিন্তু 10টা কোশ্চেন অরিজিনালি 10টা কোশ্চেন না, 200-300টা ছাপিয়ে যায় কোশ্চেন, এতটা তথ্য এখানে ডিসকাস করা হয়। আর হ্যাঁ, যদি ক্লাস কারোর ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে পারো, সুবিধা হবে তোমাদের। আর যদি কোনো সাজেশন থাকে বা কোনো টপিক যদি প্রয়োজন হয় কমেন্ট করতে পারো, আমি ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? চলো টাটা, পরে দেখা হচ্ছে, পরে ক্লাস।